আমেনা বেগম একটু থেমেই বললেন, সেদিন রাতে রূপেশের সাথে আমার ভীষণ ঝগড়া হয়। সেটা তোকে নিয়ে। তোকে আমার একদম সহ্য হতো না। তুই আমার অস্তিত্বে থাকলেও তোর প্রতি বিশেষ কোনো দরদ ছিল না আমার। মূলত আমি চাইছিলাম তোকে আমার শরীর থেকে বের করে ফেলতে। আমি এত মহান হতে পারছিলাম না তোর মায়ের মতো। এটা নিয়েই ভীষণ ঝগড়া হয় রূপেশের সাথে। আদিয়া আড়াল থেকে সবটা শুনে রুমে ঢুকে টলমল চোখে আমার পেটের দিকে চেয়ে বলে, আমার বাচ্চাকে আর একটা মাস সময় দাও আমিনা। আমি তোমার হাত জোর করছি। রূপেশ রাগী গলায় আমায় উদ্দেশ্য করে বলে, তোমাকে ভালো মতো বলছি, আমাকে রাগিও না, খবরদার। যদি বাচ্চার কিছু হয় তো? তো 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 কি করবে তুমি? মেরে ফেলবে আমাকে? তাছাড়া বাচ্চা তো তোমার আরো দুটো আছে, ওদের তো তুমি সময় দাও না। আর এই বাচ্চার কথা এত গায়ে লাগছে কেন? সম্পত্তির জন্য? ভুলে যেও না আমি তোমাকে ভালোবেসে সব ছেড়েছি। হ্যাঁ, মেরে ফেলবো। তোমার পেটের সন্তান তোমার না হলেও সে আমার সন্তান। আমার সন্তানদের জন্য তোমাকে এত ভাবা লাগবে না। একদম সন্তান সন্তান করবে না রূপেশ। আমি ঘৃণা করি তোমার সন্তানকে। রূপ রীতি তোমার সন্তান। এই বাচ্চা আমি কিছুতেই আমার গর্ভে রাখবো না। রূপেশ রেগে আমার গায়ে হাত তুলতে আসলেই আদিয়া রূপেশকে ধরে ফেলে। দয়া করুন রূপেশ, আমার বাচ্চার ক্ষতি করবেন না প্লিজ। আমেনা, তুমি বলো তুমি কি চাও? তুমি যা চাও তাই হবে। আই প্রমিস, আমি তোমাকে সেটাই দেব। তবু আমার বাচ্চার ক্ষতি করবে না। আমি তখন বলেছিলাম আমি রূপেশকে কারোর সাথে ভাগ করতে চাই না। আদিয়া আমার কথায় তাচ্ছিল্য হেসে বলে, সে তো আমার কখনো ছিলই না মেনা। তোমাকে ভাগ করা লাগবে না। সত্যি জেনে আমি আগেই ছেড়ে দিয়েছি। যদি চাও কাগজে কলমেও রুফেশ চেঁচিয়ে বলে, দিয়া, আদিয়া তোর বাবার চেঁচানোতে তাচ্ছিল্য হেসে বলে, আপনি কখনো আমাকে ভালোবাসেননি রূপেশ। তবে এটা নিয়ে আর কিছু বলছি না। কিন্তু আমেনার এখন পুরো জীবন পড়ে আছে আপনার সাথে কাটাতে। আমার বেবি হলে আমি ওকে নিয়ে চলে যাব, কখনো আপনার মাঝে আসবো না। রূপেশ রেগে চট করে চেপে ধরলো আদিয়াকে। রেগে বলল, হাসালেন রূপেশ। পিতা আপনি হলেও আমার সন্তান আমি সাথে নিয়ে যাব। আপনার তো শুধু সম্পত্তি চাই, তাই না? আমি দোয়া করছি আপনার অনেক সম্পত্তি হোক, তবে আপনি নিঃস্ব হয়ে যান। আমি ওদের কথায় বিরক্ত হয়ে বলি, আমি এভাবে সংসার করব না। আমাকে আমার শ্বশুর বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আমার সন্তানদের সবার সামনে পিতৃ পরিচয় দিতে হবে। আদিয়া একবার টলমলে চোখে রূপেশের থেকে নিজেকে ছাড়িয়ে আমেনার দিকে তাকিয়ে বলল, আমি নিজে তোমাকে তোমার শ্বশুর বাড়ি দিয়ে আসবো, আই প্রমিস। আমি শুধু আমার বাচ্চার সুরক্ষা চাই আমেনা, আর কিছু না। তুমি যা যা বলবে তাই হবে। আমি তোমাকে ওয়াদা করছি। তবু আমার সন্তানের ক্ষতি করো না প্লিজ। এইটুকু বলেই বেরিয়ে যায় আদিয়া। রূপেশ আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আদিয়ার পিছু পিছু ছোটে। রূপেশ টাকার লোভে এত কিছু করলেও কোথাও তো আদিয়ার জন্য তার মনে কিছুটা জায়গা ছিল। এরপর তোর দাদুকে জানানো হয়। তিনি সাফ সাফ বলে দেন সে রূপেশকে ত্যায্য পুত্র করবে। তিনি কখনো আমাকে তার ছেলের বউ মেনে নেবেন না। কিন্তু আদিয়ার রিকোয়েস্টে তিনি বাধ্য হয় আমাকে মির্জাবাড়ির পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে। আয়োজন করে আমাকে ঘরে তোলা হয়। আমার রূপ দেখে সবাই ধরে নেয় প্রথম বউ সুন্দর না, তাই দ্বিতীয় বিয়ে করেছে রূপেশ। তাছাড়া বাচ্চার বিষয়টাও সবাই ধরে মেনে নেয়। আদিয়া বাচ্চা জন্ম দিতে অক্ষম, তাই রূপেশ দ্বিতীয় বিয়ে করেছে লুকিয়ে। আবার তাদের জোড়া বাচ্চাও আছে, আর একটা পেটে। তাছাড়া আদিয়া নিজেই দ্বিতীয় বউ ঘরে তুলতে কোনো ঝামেলা করেনি। তারা যদি এভাবে সুখে থাকে তাহলে থাক। আদিয়ার সন্তানগুলোকে নিজের সন্তানের মতো করে মানুষ করবে। সে তো আর সন্তান জন্ম দিতে পারবে না। এক একজনের মুখে এক এক কথা, সবটাই মুখ বুজে সহ্য করেছে আদিয়া। আমাকে মির্জাবাড়িতে আনার কয়েকদিন পরেই খবর আসে তোর নানু অসুস্থ হয়ে পড়েছে। ইমার্জেন্সি আদিয়াকে ঢাকায় যেতে হবে। আদিয়া নিজে ড্রাইভ করতে পারত, তাই সেদিন বাবার অসুস্থতার খবরে দিশাহারা হয়ে নিজেই যেতে চাইলেও তোর দাদা যেতে দেয়নি, ড্রাইভারের সাথে পাঠিয়েছিল। আদিয়া যাওয়ার আগে সেদিন আমাকে বারবার বলেছিল, আমার মেয়েটা খেয়াল রেখো আমেনা, আমি জলদি ফিরে আসবো।
আদিয়া বেরিয়ে যাবার প্রায় 4 ঘন্টা পর খবর আসে আদিয়া যে গাড়িতে ছিল সেটা অ্যাক্সিডেন্ট হয়ে খাদে পড়ে গেছে। আগুনে পুড়ে গেছে গাড়িটা। দাউ দাউ করে জ্বলতে থাকা গাড়ির কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি আর। হৃদি তীব্রর বুকে মাথা এলিয়ে দিল। তীব্র ছোট্ট একটি দীর্ঘশ্বাস ফেলে আগলে রাখল। এমন না যে তীব্র এসব জানে না, সে সবটা খুব ভালোভাবেই জানে, অনেক আগে থেকেই জানে। সে চায়নি হৃদিতা তার অতীত জানুক, একটার পর একটা রহস্য উন্মোচন হোক। বউ নিয়ে তীব্র ভীষণ পজিটিভ। হৃদির কষ্ট তার সহ্য হওয়া খুব কঠিন। তীব্র এত শক্ত মানুষ হয়েও মা মেয়ের দিকে দুর্বলতা প্রকাশ পায় তার। আমিনা আবারও বললেন, এই কয়েকদিন পর একটা খবর আসে তোর নানু খুব অসুস্থ, ওনাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হচ্ছে। তোর নানুর ভাই ছিল ইংল্যান্ডে, সেই তোর নানুকে নিয়ে চলে যায়। এরপর তুই হলি। তোর মা মারা যাবার পর তোর নানু আদিল খান খুব চতুরতার সাথে তার সমস্ত সম্পত্তি তোর নামে উইল করে দিয়ে যায়। সেই উইলে স্পষ্ট লেখা ছিল 18 বছরের আগে তুই সম্পত্তি কাউকে হস্তান্তর করতে পারবি না, আর না তা ব্যবহার করতে পারবি। 18 বছরের আগে তোর যদি কিছু হয় তবে ওনার সমস্ত সম্পত্তি স্টার্সে চলে যাবে, আর তোর বিয়ের পর তোর সন্তান সেই প্রপার্টির 50% পাবে। তোর নানুর করা উইল দেখে রূপেশ ভীষণ রেগে যায়। তবে তোর দুলাভাই তোর নানুর চতুর্থতায় খুব খুশি হয়েছিল। রূপেশ যে তার কন্ট্রোলের বাইরে চলে গেছে তা তিনি বুঝেছিলেন। তাই ছেলের উপর তিনি বিশেষ ভরসা করতেন না। তাই তিনি নিজেই ছেলের নামে সম্পত্তি না দিয়ে গোপনে সেটা তোদের 3 জনের নামে করে দিয়েছে। দিন গড়িয়ে সময় চলেছে তার মতো। এর মাঝে তুই বড় হতে থাকিস, কিন্তু আমার তোকে একদম সহ্য হতো না। এই নিয়ে তোর দাদা আমার উপর রাগ করতো। তোর দাদা দাদি থাকাকালীন তারাই তোকে আগলে রেখেছে। তাছাড়া রূপেশ তো ছিলই। হুট করে যখন রূপেশ গায়েব হয়ে যায়, অনেক খোঁজাখুঁজি করে, সন্ধান পাওয়া যায় না তার। সবাই ধরে নেয় রূপেশ বেঁচে নেই, কিন্তু আমার মনে হতো ও বেঁচে আছে। রূপেশ নিজেকে মৃত ঘোষণা করে, গড়ে তুলেছে নতুন নামে তার পাপের রাজ্য। ক্ষমতা পেয়েছে, পেয়েছে অনেক টাকা। একদিন কল করে আমাকে সবটা বলে রূপেশ। আমি প্রথমে এসব করার জন্য বারণ করলে আমাকে হুমকি দেয়। তোর সম্পদ যুক্ত করে সে আরও শক্তিশালী হতে চায়। ক্ষমতার এত লোভ জন্মেছে যে তোদের প্রতি তার কোনো ভালোবাসা কাজ করে না। হাঁপিয়ে উঠেছেন আমিনা বেগম। এদিকে হৃদি প্রতিক্রিয়াহীন পড়ে আছে তীব্রর বুকে। এতক্ষণ কান্না করলেও এখন আর কান্নাকাটি করছে না। তার প্রিয় শান্তির জায়গা আছে সে। তাই তো এত কিছু জানার পরেও ভেঙে পড়েনি। শক্ত করে ধরে রাখা মানুষটা তাকে শক্ত হাতে সাহায্য করছে। আমিনা বেগম আবারও বললেন, তোকে আগলে রাখার বিশেষ কারণ ছিল তোর নানু। তোকে ঘরবন্দি করার কারণ বলতে তোর নানু তোকে তার সাথে নিয়ে যেতে চেয়েছিল। একমাত্র মেয়েকে হারিয়ে তোকে নিয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু আমি দেইনি তোর বাবার কথায়। তোর নানু চেষ্টা করেছিল তোকে নিয়ে যাওয়ার, সরাসরি না বলতে গেলে বুঝিয়ে বা জোর করে তোকে নিয়ে যেতে চেয়েছিল। তোর নানুর পাওয়ার খাটিয়ে হলেও তোকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তখন রূপেশের কালো দুনিয়ার ও ক্ষমতার প্রভাবে তিনি পারেননি। আর এই কারণে তোকে ঘর কুনো করে রেখেছে, সব জায়গায় নিয়ে যায়নি। স্কুল কলেজ এগুলোতেও তোকে দরকার ছাড়া যেতে দেয়নি। তোর পরিচয় গোপন রেখেছে বাইরের বেশিরভাগ মানুষের থেকে। তবে তোর 18 বছর হওয়ার আগেই তোর বাবা তোকে দিয়ে সম্পত্তি লেখানোর ব্যবস্থা করে রাখে। তাই তো অজানা পরিচয়হীন সামান্য দারোয়ান মজনুর সাথেই তোর বিয়ে দিতে দ্বিমত করেননি রূপেশ, বরং বিয়ে দিয়ে আরও সহজে তোর সব কিছু নিজের নামে করে নিতে চেয়েছে। তবে চক্র কি দেখেছিস? যাকে সামান্য একজন দারোয়ান ভেবে গুটি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, সে নিজেই নিজেকে গুটি করে সামনে রেখেছিল তোর জন্য। তোর কি মনে হয় তোর 18 হওয়ার পর, তোর বিয়ের পর তোর বাবার তোর কোনো ক্ষতি করার চেষ্টা করেনি? করেছে, কয়েক শতবার করেছে, যা তোর অজানা, তোর ধারণার বাহিরে। এত চেষ্টা করেও তোর কিছুই করতে পারেনি। কারণ কি জানিস? কারণ তীব্র তোর সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে। তোর প্রথম সন্তান হারানোর পেছনেও আছে রূপেশ। রাদীপ তোকে ভালোবাসে, সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে সেদিন তোর ক্ষতি করার চেষ্টা করে। ইভেন রোজ কেউ কিডন্যাপ করে রাখে, সদ্য জন্মানো বাচ্চাকে তোর থেকে দূরে রাখে। আবারও হাঁপিয়ে উঠেছে আমিনা বেগম। বয়স হয়েছে, এতক্ষণ সবটা বলে যেন হাঁপিয়ে উঠলেন আবারও। হৃদি তীব্রর বুকে আরও একটু সিটিয়ে গেল।
তীব্র এক হাতে হৃদিকে ধরে মাথায় হাত রাখল। এমনটা না সে নিজে এসব বলতে পারতো না, পারতো, তবে সে চেয়েছে হৃদি সবটা আমেনার থেকেই শুনুক। আমেনা বেগম হাঁপিয়ে উঠে দরজার দিকে তাকাতেই নজরে এলো রূপালীকে। রূপালী স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, হয়তো শুনেছে সব। বাবার প্রতি রূপালীর বিশেষ কোনো টান না থাকলেও বাবা হিসেবে এখন মানুষটাকে কল্পনা করলেও গা ঘৃণায় গুলিয়ে উঠল রূপালীর। থম মেরে দাঁড়িয়ে থেকে এগিয়ে আসলো মায়ের কাছে। এত কিছু করে কি পেলে আম্মু? আমেনা বেগম রূপালীর দিকে তাকিয়ে বলল। ধোকা। রূপালী অবাক হয়ে বলল, মানে? আমি তোর বাবার সব খারাপ জেনেও তোর বাবাকে ভালোবেসে সব খারাপ কাজে তার সঙ্গ দিয়েছি। ভালোবাসা নাকি অন্ধ? দেখ, আমি তার জলজ্যান্ত প্রমাণ। আমি অন্ধের মতো বিশ্বাস করে গেছি, অথচ সে আমায় এতটা বছর ধোকায় রেখেছে। আমি এত কিছু করার পরেও তার কাছে আমি মূল্যহীন। আমার সামনে সে অন্য মেয়ের সাথে। আমি যখন সহ্য করতে না পেরে বলি সব বলে দিব তীব্রকে, তখন আমাকে হুমকি দেয় তোদেরও হৃদির মতো করে মেরে দিবে। এরপর আমাকে বন্দি রাখে একটা অন্ধকার ঘরে। সেদিন সুযোগ বুঝে আমি পালিয়ে আসি, এসে আগে তীব্রর কাছে আসি। সবটা খুলে বলি, আমি জানতাম না তীব্র আগে থেকেই সবটা জানতো। এরপর আমাকে বাড়িতে নিয়ে আসে। আমি তীব্র তো একা ঘুমাচ্ছে। তীব্র হৃদির কথায় তীব্র ভুরু কুঁচকে তাকালো হৃদির দিকে। মেয়েটা কান্না করছে না কেন? এত স্বাভাবিকই বা কেন? আমিনা বেগম রূপালী দুজনেই তাকালো হৃদির দিকে। কি হলো বলুন, তাকে আমি ঘরে গিয়ে দেখছি। মেয়েটা আমার অনেকক্ষণ একা আছে, ঘরে চলুন। রূপালী বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ মুছে নিল। বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসতো হৃদু। বাবা গায়েব হওয়ার পর হৃদু বলতো, আপু আমি বড় হয়ে শহরে যাব, আমার বাবাকে খুঁজে বের করব। রূপালী দেখছে বাচ্চা হৃদির বাবার জন্য কান্নাকাটি করা। কি অসম্ভব ভালোবাসতো হৃদু, ভালোবাসতো। হয়তো আর কখনো বাবা শব্দটা মুখ থেকে বের হতেই ঘৃণা লাগবে হৃদুর। কোনো বাবা কিভাবে তার রক্তের সন্তানের সাথে এমন করতে পারে? আদৌ সে কি বাবা? বাবা কি এমন হয়? কই, আমির চৌধুরীও তো একজন বাবা। বাবা হিসেবে যেমন বেস্ট, তেমন শ্বশুর হিসেবে ওনার কোনো তুলনা নেই। তবে কি আমাদের ভাগ্যই খারাপ? রূপালীর ভাবনার মাঝে হৃদি তীব্রর হাত ধরে উঠে দাঁড়ালো। ধীর পায়ে রুম থেকে বেরিয়ে নিজের বেডরুমে আসলো। রোজ তখনও ঘুমিয়ে আছে। হৃদি ধীর পায়ে গিয়ে ঘুমন্ত মেয়েকে কোলে তুলে নিজের বুকের সাথে চেপে ধরল। রোজ নড়ে চড়ে উঠে মায়ের বুকের উষ্ণতায় আবারও ঘুমিয়ে পড়ল। হৃদি চুপচাপ মেয়েকে বুকে চেপে ধরে বসে রইল। লন্ডন শহর, বিশাল বহুল এই শহর ইংল্যান্ডের রাজধানী। শহরের রাস্তাঘাট অনেক উন্নত, তবে মানুষের মধ্যে তারা বেশি। শীত বস্ত্র গায়ে সবাই ছুটছে যে যার কাজে। শহর থেকে একটু দূরে একটা 8তলা ভবন। সেই ভবনের 4র্থ ফ্লোর থেকে ভেসে আসছে পুরনো এই হিন্দি গানটি। টুকটাক কাজের মাঝে গানটা বেশ ভালোই লাগছে। গাইছে ভদ্র মহিলাটি। হুট করে কেউ এসে তাকে জড়িয়ে ধরে বলল, মাম্মা। মহিলার মুখে ফুটে উঠল বিস্তর হাসি। ছেলের উদ্দেশ্যে সে বলল, আব্বু এত দেরি করে ফিরলে যে আজ? তোমার পাপা জানলে কিন্তু আমি কোনো হেল্প করব না। সরি মাম্মা, আজ একটা জরুরি কাজ ছিল। তোমার জরুরি কাজ? তোমাদের বাবা ছেলে দুজনেরই সব সময় জরুরি কাজই তো থাকে, তাই না? আমি তো আর জরুরি কিছু না। অফকোর্স নট, ইউ আর মোস্ট ইম্পর্ট্যান্ট পারসন ইন মাই লাইফ হবে। তখনই কেউ পিছন থেকে বললেন, ভুল বললে বেটাজি, মাইনা আজ আওয়ার লাইফ। ছেলেটি বিস্তর হেসে বলল, রাইট পাপ্পা। মাম্মা জলদি খেতে দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে। মহিলাটি দ্রুত পায়ে কিচেনে যেতে যেতে বললেন, যাও তোমরা ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করছি। বাবা ছেলে মহিলাটির কথা মতো চলল তাদের রুমের দিকে। শীতের সময় চারদিকে বরফ জমা হয়েছে। এমন হাড় কাঁপানো ঠান্ডায় ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে আছে মহিলাটি। তার দৃষ্টি দূর ওই আকাশের দিকে, চোখে তার ছলছলে পানি। হাজারো তারার মাঝে সে খুঁজে বেড়ায় একটি তারা, তার আপন তারা, কিন্তু কিছুতেই কাউকে আপন মনে হয় না ওনার। দিয়া। ভদ্র মহিলাটি পেছনে না ঘুরে সামনে দৃষ্টি রেখেই বললেন, এত খোঁজ করেও সেই চেনা তারাটা আমি খুঁজে পাই না কেন আরফিন? আরফিন লোকটা ছোট্ট একটা শ্বাস ফেলে চাদর জড়িয়ে দেয় মহিলাটির গালে। এখনো তাকে খুঁজে বেড়াচ্ছ?
একটিবার ছুঁয়ে দেখার খুব ইচ্ছে ছিল জানো। জানি। দুজনের মধ্যে পিনপতন নীরবতা চলল কিছুক্ষণ। একটু পর আরফিন বলে, বাবা কবে ফিরবে? জানি না। মহিলাটির বিরস মুখে বললেন। আরফিন আর কথা বাড়ালো না, মৃদু হেসে বলল, রুমে এসো, বাইরে প্রচণ্ড ঠান্ডা দিয়া। ঠান্ডা লেগে গেলে কিন্তু আবার জ্বর আসবে তোমার। আরিয়া খান ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে আরফিনের কথা মতো রুমে ঢুকে পড়ল। ঠান্ডা থাকলেও মনটা ঠান্ডা হয় না। কেটেছে অনেকটা সময়। সবই একটা অপারেশন সেরে রুমে এসেছে রিদি। ক্লান্ত শরীর চেয়ারে এলিয়ে দিতেই রোজকে নিয়ে রুমে ঢুকলো নীলিমা। পরীক্ষা শেষ, তাই কালোই এসেছে রিদির কাছে। অবশ্য তীব্রই আসতে বলেছে। 8 মাসের রোজকে একটা লাল ফ্রক, পায়ে সেম লাল জুতা, একদম রেড রোজ করে রেখেছে নীলিমা। ছোট্ট ছোট্ট চুলে লাল ব্র্যান্ড, ডাগর ডাগর চোখের হলদে মায়াবী মুখটা মাকে দেখে হইচই করে উঠল। হৃদি বিস্তর হেসে মেয়েকে কোলে তুলে নিল। রোজের হাসি মুখ দেখলে তার সব দুঃখ কষ্ট ক্লান্তি দূর হয়ে যায়। যেন মেয়ে তার ম্যাজিক করা জানবে না বা কেন। এমন মিষ্টি হাসি দেখে কে আর মন খারাপ করে রাখতে পারে। মাকে পেয়ে অ আ উ তা করে এটা সেটা বলছে রোজ। হৃদি মিষ্টি হেসে মেয়ের সাথে কথা বলছে, যেন মা মেয়ে ঠিক বোঝে একে অপরের কথা। আমার মাটাকে তো একদম লালপরি লাগছে। রোজ মায়ের কথায় শেষে হাত পা ছোটাছুটি করছে, যেন তার ভাষায় খুশি প্রকাশ করছে। ছোটাছুটির ফলে তার হাতে পায়ে ঝুমঝুম করে বাজছে সোনার চুড়ি আর নুপুর। হৃদি মেয়ের হাত ধরে হাতে চুমু খেয়ে বলল, আমার কলিজা, আমার জান, আমার সোনা মা। হৃদির কথার মাঝেই নীর বিরক্ত ভঙ্গিতেই বলল, কি আবদার, তোমার মেয়ে পুতুলের মতো দেখতে, কিন্তু পুতুল তো না। সবাই এভাবে চলতে চলতে আদর শুরু করে দেয় কেন? ভাগ্যিস জিজুর বডি বিল্ডারগুলোর সাথে থাকে, নয়তো। হৃদি মেয়েকে টেবিলে বসিয়ে বলল, ওকে নিয়ে আপাতত বাইরে বেশি ঘুরিস না নীল, বাইরে গেলে অবশ্যই গার্ড নিয়ে যাবি। নীলিমা অবাক হয়ে তাকালো হৃদির দিকে। হৃদি তো কখনো এসব গার্ড পছন্দ করে না, তবে আজ এভাবে বলছে কেন? নীর কিছু বলার আগেই একজন গার্ড নক করে বলে, ম্যাম, আর্জেন্ট আপনাকে ডেকেছে ডক্টর আশিক মাহমুদ। হৃদি রোজকে কোলে নিয়ে বেরিয়ে যায়। করিডোর দিয়ে ডক্টর আশিকের রুম থেকে আসতেই হুট করে ধাক্কা লাগায় কিছুটা কাত হয়ে যায় হৃদি। সাথে সাথে ভেসে আসে গম্ভীর কণ্ঠ, সরি ডক্টর, আপনি কি ঠিক আছেন? ইতিমধ্যে গার্ডরা ছুটে এসে বলে, ম্যাম, আর ইউ ওকে? হৃদি রোজের দিকে তাকিয়ে দেখে রোজ চুপচাপ আছে। তার মানে মেয়ে ভয় পায়নি। হৃদি ছোট্ট একটা শ্বাস ফেলে বলে, আমি ঠিক আছি, চলুন। গার্ড এবার হৃদিকে সাইড করে দিতেই হৃদি হাঁটতে শুরু করলো। এসব তার কোনো কালেই পছন্দ না হলেও বাবার ওপর ভরসা নেই তার। যতক্ষণ না তীব্র রূপেশ মির্জার খোঁজ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে সাবধান থাকতে হবে। হৃদির ভাবনার মাঝে কয়েক কদম এগোতেই কেউ বলে, হৃদিদা মির্জা। হৃদি থেমে যায়, অবাক হয়ে ঘুরে তাকায় অপরিচিত লোকটার দিকে। লোকটা মির্জা কেন ডাকল? ডক্টর হিসেবে তো মির্জা ট্যাগ সে নেয়নি। তবে লোকটা এক প্রকার ছুটে তার কাছে আসতে চাইলে গার্ডরা সামনে এসে দাঁড়ায়। হৃদি নীরের কোলে রোজকে দিয়ে ইশারা করে রুমে যাওয়ার জন্য। নীর রোজকে নিয়ে যেতে হৃদি তাকালো লোকটার দিকে। লোকটা বলতে বয়স্ক একজন লোক, মাথার চুল আর দাড়ি সাদা, দেখতে ভদ্রলোক মনে হলেও হৃদি কিছুক্ষণ পর এগিয়ে গেল। হৃদিকে আসতে দেখে ভদ্রলোক চশমা ঠিক করে অবাক হয়ে তাকালো। হৃদি ভদ্রতার সহিত বলল, আপনি কি পেশেন্টের কেউ হন? লোকটা কিছু বলার আগেই কোত্থেকে ছুটে আসে একটি যুবক। গ্র্যান্ডপা, তুমি? বলতে বলতে হৃদির দিকে তাকিয়ে সেও অবাক হয়ে তাকিয়ে রইল। হৃদি কিছুটা অস্বস্তি নিয়েই বলল, আপনারা কারা? লোকটি হৃদি তার দিকে তাকিয়ে বললেন, তুমি কি আমাকে চিনবে? হৃদি সরল হয়ে বলল, যদি কোনো পেশেন্টের কেউ হন তবে। আমি আদিল খান। হৃদি চোখ বড় বড় করে তাকালো আদিল খানের দিকে। আদিল খান মানে হৃদির মায়ের বাবা, মানে তার নানু। হৃদি নির্বাক হয়ে চেয়ে রইল অনিমেষ। ধবধবে সাদা দেখতে মানুষটা তার নানু। দরজার নব মোচড় দিয়ে খুলে রুমে ঢোকে তীব্রকে দেখে চট করে উঠে দাঁড়ালো হৃদি। সোজা গিয়ে ঝাঁপিয়ে পড়লো তীব্রর বুকে। কান্নার ফলে মৃদু কাঁপছে হৃদি।
এতক্ষণ সবটা শুনে শক্ত থাকলেও তীব্রকে দেখে নিজেকে ধরে রাখতে পারল না। আশেপাশে কিছু না বুঝেই ঝাঁপিয়ে পড়ল। তীব্রর বুকে হৃদি ঝাঁপিয়ে পড়ে ফুপিয়ে কাঁদলেও তীব্র যেন স্বস্তি পেল। তীব্র জানে হৃদি যতই শক্ত দেখাক না কেন, ওর কাছে এসেই বাচ্চাদের মতো কান্না করে সবটা বলে মন হালকা করবে। হৃদি শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদছে, বিড়বিড় করে বলছে কিছু। আমার মা বেঁচে আছে তীব্র, উনি আমায় বলেছেন আমার মা বেঁচে আছে, আমি যাব আমার আম্মুর কাছে, আমি যাব প্লিজ। তীব্রর মনে হলো কোনো বাচ্চা তার কাছে আবদার করছে। তীব্র সব ভুলে হৃদিকে সময় দিল, কাঁদুক, সেইভাবেই মিশে দাঁড়িয়ে রইল। আশেপাশে যে কয়েক জোড়া চোখ তাকে দেখছে, তাতে বিন্দু মাত্র জড়তা দেখা গেল না তীব্রর মাঝে। আশেপাশে কেউ নেই এমন একটা ভাব নিয়ে বুকে জায়গা করে দিল। মাথায় কয়েকবার চুমু দিলেও মুখে কিছু বলল না। তীব্র নিজেই চিন্তায় ছিল আদিল খান সবটা বলার পর হৃদি কিভাবে রিয়াক্ট করবে। এমনিতেই তো কম ঝটকা খেল না, তাই সব কাজ ফেলেই ছুটে এসেছে খবর পেয়ে। সময় গড়ালো 10 মিনিট। তীব্র হৃদিকে ছাড়ানোর কোনো তাড়া নেই। এর মাঝেই খেলা রেখে একবার হামাগুড়ি দিয়ে তার খেলার জায়গায় ছেড়ে পর্দা সরিয়ে বেরিয়ে এলো রোজ। চট করে বাবাকে দেখেই শব্দ করেই ডাকল, হামাগুড়ি দিয়ে ছুটে আসলো। হৃদি তীব্রর থেকে আলগা হতেই ব্যস্ত হাতে কোলে তুলে নিল তীব্র মেয়েকে। চঞ্চল রোজ বাবার কোলে দুলিয়ে দুলিয়ে হাসল। হৃদির সাথে সাথে ঘুরে ঘুরে গেল অন্যদিকে। রোজ এখন তাকে কাঁদতে দেখলে সেও কেঁদে দেবে। তীব্র মেয়েকে কোলে নিয়ে অন্য হাতে হৃদির মাথায় হাত নিয়েই বসলো আদিল খানের বরাবর। আদিল খান তীব্রর কোলে থাকা রেড রোজের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন। এতক্ষণ রোজ রেস্ট রুমে ছিল, তাই দেখা হয়নি ওদের। মেয়েটা অতিমাত্রাই সুন্দর, তেমন রূপ ঝলসানো সুন্দর না, মায়াবী সুন্দর। মুখের গড়ন কিছুটা মায়ের মতো, সাথে বাবার থেকে পাওয়া নীলাভ চোখ। হলদে গায়ে লেপ্টে আছে একটা লাল সাদা ফ্রক। এক কথায় মাশাআল্লাহ। পাপা পাপা পাপা। রোজ বাবার সাথে হাস্যোজ্জ্বল মুখে তার ভাষায় কী সব বলছে আর পা 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 করছে একটু পর পর, যেন পাপাকে দেখে সে ভীষণ খুশি। তীব্র মেয়েকে বুকে আগলে নিয়ে তার কথার ভঙ্গিতে কথা বলতে লাগলো। আদিল খান এতক্ষণ সবটা নির্বাক চোখে দেখছিলেন। শুনেছে তীব্র চৌধুরী নাকি জ্বলন্ত আগুন, হাত বাড়ালেই ঝলসে যাওয়ার সম্ভাবনা 100-তে 100%। ভয়ঙ্কর তার দৃষ্টিশক্তি, যেন চোখ দিয়ে ঝলসে দিতে পারে অপর মানুষকে। ঠান্ডা মাথার ভয়ঙ্কর এক মানব, খুন করেও যার মনোভাব ধরা যায় না। তবে বর্তমানে তীব্রকে দেখে ওনার সব জানাশোনা কথা ভুল বলে প্রমাণিত হলো। সে তো জীবনে কম মানুষ দেখেনি, এক্সপিরিয়েন্স বেশি। নারী একটা পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা, আর যদি হয় সেটা ভালোবাসা, তবে তো কথাই নেই। পাথরের বুকেও ফুল ফোটে তখন। আর তীব্রর তো একটা নয়, 2টা ফুল। 2 নারীর ওপর যে তীব্রর প্রাণটা বিরাজ করছে তা বুঝছেন আদিল খান। এই যে তীব্র চাইছে তাদের সাথে কথা বলতে, কিন্তু চঞ্চল রোজ বাবার সাথে এখন খেলবে। বাবাকে পেয়ে আর কিছু লাগে না তার। তীব্র মেয়েকে একদম নারাজ করতে চায় না, তাই তো মাকে সামলে এখন মেয়েকে সামলাচ্ছে। এই মুহূর্ত দেখার পর ওনার মনের সকল যন্ত্রণা দূর হয়ে গেল। হৃদিকে তার পিতা নামক পশুর থেকে বাঁচিয়ে নিয়ে যেতে না পারার যে বিশাল বড় পাহাড় সমান কষ্ট বুকে চেপে রেখেছিলেন এতটা বছর ধরে, তা সরে গেল। আদিল খানের মনে হলো যা হয় ভালোর জন্যই হয়। তার নাতনি মহা সুখে আছে। এমন পুরুষ যার জীবনে আছে সে সুখী। আদিল খান মনে মনে বললেন, আমার নাতনির জীবনে ঠিক সময়েই এসেছো। আল্লাহ ফেরেশতা রূপেই তোমাকে পাঠিয়েছে। যে কাজ আমি এত বছর ধরে চেষ্টা করেও করতে পারিনি, সেটা তুমি খুব সহজেই করেছো। ঘুমন্ত মেয়েকে নিয়ে আদিল খানের সাথে কথা শেষ করলো তীব্র। বুদ্ধিমান আদিল খানের তীব্রর কথার ধরন বুঝতে সময় লাগেনি। বউ বাচ্চার ক্ষেত্রে যতটা নরম, বাইরের মানুষের কাছে ততটাই শক্ত পার্সোনালিটি একজন মানুষ। কথার ধাঁচে তাই বুঝেছেন আদিল খান। তবে ওনার স্বস্তি এই জায়গায়, তার নাতনি ভালো আছে, সুখে আছে, ভীষণ সুখে আছে। মিসেস আরিফিন বাংলাদেশে ফিরছেন তবে? তীব্রর কথায় আদিল খান হেসে বললেন, হ্যাঁ ফিরছে, সবটা তোমার জন্য। আজ মা মেয়ের মিলন, সবটাই তোমার জন্য। তীব্র মেয়ের চুলগুলো আলতো হাতে গুছিয়ে নিতে নিতে একটু হেসে বলল, আমি ভীষণ স্বার্থপর একজন মানুষ। কারো ভাবনা, ফিলিংস
এসবে আমার বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট নেই। আমার ভালো থাকার জন্য আমার বউ লাগবে, তাই শুধু তার ভাবনা থেকে আমি চাইছি মা মেয়ের মিলন হোক। আদিল খান বিস্তর হেসে বললেন, কিছু মনে না করলে আজকের রাতটুকু আমি হৃদিতাকে আমার সাথে নিয়ে যেতে চাই খান বাড়িতে। কাল তো দিয়া আসবে। তীব্রর উত্তরের সাথে সাথে বউ আমার রাতেই চাই। আদিল খান কতক্ষণ আহাম্মকের মতো চেয়ে রইলেন। এমন উত্তর হওয়া হয়তো আশা করেননি, তবে একটু পরেই হো হো করে হেসে উঠলেন। আদিল খানকে হাসতে দেখে দূরে বসা হৃদি নীলিমা ভ্রু কুঁচকে তাকালো। হৃদি তো হতবাক হয়ে এগিয়ে এলো। বেশ অনেকক্ষণ নানুর সাথে কথা হয়েছে তার, তাই জড়তা সরিয়ে সরল কণ্ঠে বলল, কি হয়েছে নানু? জানিস নানু ভাই, আমি আমার নাতনিকে চেয়েছিলাম। আজ রাতটা তুই থাকবে আমার সাথে। হৃদি হক চকিয়ে তাকালো তীব্রর দিকে। তীব্র ভাবলেশীন, সে ব্যস্ত মেয়ের মাথায় হাত বুলাতে, কিন্তু হৃদি লজ্জায় নুইয়ে গেল। আদিল খান হৃদির লজ্জা পাওয়া মুখ দেখে বিস্তর হেসে বললেন, তোকে খুশি দেখে আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। এত বছর মনের মধ্যে পুষে রাখা সত্য আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। তোর মা হয়তো আমাকে মাফ করবে না, কিন্তু তুই তোর এই বুড়ো নানুকে মাফ করে দিস নানু ভাই। আমি তোর কাছে অপরাধী, তোর মায়ের কাছেও অপরাধী। যদি তোর নামে এত কিছু না থাকতো, হয়তো ওই নরপিশাচ তোকে বাঁচিয়ে রাখতো না। আমি অনেক চেষ্টা করেছি তোকে আমার কাছে নিয়ে আসার, তোকে তোর মায়ের বুকে ফিরিয়ে দেওয়ার, কিন্তু আমি পারিনি। আমি তোর মাকে নতুন জীবন তো দিয়েছি, কিন্তু সেই জীবনে তোকে দিতে পারিনি। হৃদি আদিল খানের দিকে তাকিয়ে বলল, আমার ভাগ্যে হয়তো ওইটুকু কষ্ট লেখা ছিল নানু। মা কি হয় তা আমি বুঝিনি ঠিক। মায়ের আদর ভালোবাসাহীন বড় হয়েছি, এটাও ঠিক। কিন্তু আমি একটা ভাই পেয়েছি নানু। হৃদ ভাই আমায় ছোট থেকে আগলে রেখেছে। আর বিয়ের পর আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া তীব্র। আমি তো রাজ্যহীন অচেনা অজানা রাজার সাথে জড়িয়ে গিয়েছিলাম, কিন্তু আমি ছিলাম সেই রাজার ছোট্ট রাজ্যের রানী। না পাওয়া অনেক কিছুর মাঝে সে ছিল আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, এক ফালি রোদ্দুর। সেই আমায় অন্ধকার থেকে নিজের সাথে আলোতে টেনে আনলো, মুক্ত করে দিল বন্দি খাঁচা থেকে, সুযোগ দিল ডানা ঝাপটানোর, উড়তে দিল মুক্ত পাখির মতো। আমার সকল বিপদ আমার ধারণাতেও আনতে না দিয়ে সামনে নিল আমায়, আমাকে পরিপূর্ণ করলো, আমার জীবনে ছোট্ট পরি এনে দিল। এতটা ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার কখনো ছিল না নানু ভাই, আজও হয়তো নেই। ওনাকে পাওয়া চরম সৌভাগ্য আমার। এই যে এত কিছু একসঙ্গে জেনে মেনে নিচ্ছি, মানিয়ে নিচ্ছি, তার পেছনে কারণটা তীব্র। আমি পৃথিবীর সবচেয়ে সুখী একজন মানুষ নানু। তুমি শুধু দোয়া করো আমার জন্য। এত অর্থ সম্পদ আমার চাই না নানু, আমি সবকিছুর ঊর্ধ্বে শুধু ওনাকেই চাই। আদিল খান অবাক হয়ে চেয়ে রইলেন হৃদির দিকে। কি সুন্দর মনের কথা গুছিয়ে বলতে পারে হৃদি। ডক্টর হৃদিতা একদম মায়ের মতো শান্ত তার কথা। আদিল খান হৃদির মাথায় হাত রাখলেন। ওনার মনে হলো হৃদির মাঝে সুখ আছে, ভীষণ সুখ। হৃদি আদিল খানের দিকে চেয়ে বিস্তর হাসল। আদিল খান বেশ কিছুক্ষণ দেখলেন সেই অমায়িক মিষ্টি হাসিটা। তীব্রর সবটা শুনে ওর ঠোঁটের কোণে ফুটে উঠল তৃপ্তির হাসি। তবে সেটা কারো নজরে আসলো না। সে হৃদির জীবন সুন্দর করেছে করেনি, বরং হৃদিকে সে নিয়ে এসেছে নিজের স্বার্থে। নিজেকে ভালো রাখতে তার শ্যামকন্যাকে চাই। তাকে বুকে নিলে যে শান্তি পায় সেটা তার চাই। ওর স্পর্শে যে জ্বলন্ত হৃদয়টা শান্ত হয় সেটা তার চাই। তাই তো সে স্বার্থপর। নিজেকে ভালো রাখতে তার এত আয়োজন। নয়তো তীব্র চৌধুরীর মতো এত সময় কোথায়? সে তো বেশি কথা শুনতে পারে না। অতিরিক্ত দুইটা কথা বলতেই তার তো মাথায় দপদপিয়ে আগুন জ্বলত। অথচ দেখো এখন সে শতাধিক কথা বলে। এখন তো মাত্রা আরও বেড়েছে। কারণে মেয়ের সাথে হাজারটা কথার ঝুড়ি নিয়ে বসে। খানবাড়িতে পরপর দুটো গাড়ি প্রবেশ করতেই সেখান থেকে বেরিয়ে আসে শ্যামবতী একজন ভদ্র মহিলা। পরনে বাঙালি পোশাক, চোখ মুখে চিন্তার ছাপ। গাড়ি থেকে নেমে এদিক ওদিক না দেখে সোজা বাসায় ঢুকলেন আদিয়া খান। বসার রুমে বাবাকে দেখে ছুটে এসে বললেন, কি হয়েছে আব্বু? আরভি বলল তুমি অসুস্থ হয়ে পড়েছো। তোমাকে কতদিন মানা করেছি দেশে না আসতে। কি হয় এসে? কি আছে এখানে? কেন আমার বারণ শুনো না তুমি? এই লাবুর ডক্টর কি বলেছে? তোর নানুর কি হয়েছে? আরভি কিছু না বলে চুপচাপ বসে আছে। সে বলবেই বাকি। কাল থেকে সব শুনে সে নিজেই এখনো ঘরের মধ্যে আছে। নান্নু এত বড় সিক্রেট লুকিয়েছে, এটা আমার ধারণার বাইরে। তার মানে
মা যে তার নিজের তারার কথা বলতো মাঝে মাঝে, তার মানে মা রেদির কথা বলতো। মা এত বড় সত্যিটা কিভাবে নেবে? কিরে চুপ হয়ে আছিস কেন? বল কি হয়েছে? আদিল খান মেয়েকে উদ্দেশ্য করে বললেন, আমার কিছু হয়নি দিয়া, আমি ঠিক আছি। তোকে বাংলাদেশে আনতে শুধু একটা মিথ্যা কথা বলেছি। আমি তোকে আজ একটা সত্য বলতে চাই, যা তোর অজানা ছিল। আমি জানি না এরপর তুই আমাকে মাফ করবি কিনা, কিন্তু এখনই সময় কথাটা বলার। এসব কি বলছো বাবা? ঠিক বলছি। সেদিন তোর অ্যাক্সিডেন্টের পর আমি তোকে রাতারাতি আমেরিকা নিয়ে আসি। তোর বেঁচে থাকার কথাটা সবাইকে মৃত বলে ঘোষণা করি। সেই অ্যাক্সিডেন্টে তুই মারা গেছিস, এটা সবাই জানে। আদিয়া খান শান্ত স্বরে বললেন, এইসব এখন কেন বলছো? এসব তো আমি জানি, আর এটাও জানি আমাকে মারার জন্যই সেদিন ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। সেটা রূপেশ করেছে, আমি জানি। আদিল খান আদিয়াকে থামিয়ে দিয়ে বললেন, না, সেদিন অ্যাক্সিডেন্ট রূপেশ না, আমেনা করিয়েছিল তোকে মেরে ফেলার জন্য। আদিয়া খান শুনলেও চমকালো না। আমেনা বেগম তাকে পছন্দ করতো না, তাই বলে মেরে ফেলতে চাইবে এটা আশা করেননি। সে যাই হোক, ওসব আমি ভুলে গেছি। তুমি কেন অতীত তুলছো বাবা? সেই বিষাক্ত অতীত আমি মনে করতে চাইছি না, আর না আমি এখানে থাকতে চাইছি। আজই ফিরে যাব আমরা। নিজের অস্তিত্ব ফেলে যাবি? আদিয়া খান তাৎক্ষণিক বললেন, আমার এখানে আর কোনো কিছু নেই বাবা, আছে শুধু তিক্ত অতীত আর হারানো যন্ত্রণা। এই দেশে আমি শুধু হারিয়েছি বাবা ভালোবাসা, স্বামী, সংসার, আমার সন্তান, যার জন্য সব ছাড়তে আমি প্রস্তুত ছিলাম। তবে এখন আর কিছু হারাতে চাই না। আমরা আজকে ফিরে যাব, ব্যাস। যদি হারানো কিছু ফিরে পাস? চিরতরে যা হারিয়ে ফেলেছি তা কিভাবে ফিরে পাবো বাবা? এমন কিছু নেই যা ফিরে পেতে চাইবো। যদি তোর সন্তান হয়? এবার চমকে উঠলেন আদিয়া খান। বাবা তাকে আমেরিকা নিয়ে যাওয়ার মাসখানেক পর যখন ওনার জ্ঞান ফিরল, উনি শুধু বারবার একটা জিনিস চেয়েছেন, তার সন্তান। বারবার বলেছে, ওরা আমার বাচ্চাকে মেরে ফেলবে, আমাকে যেতে দাও। কিন্তু সেদিন আদিল খান ওনাকে বলেন আমেনা সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, যার কারণে বাচ্চাটা গর্ভেই মারা গেছে। তার অ্যাক্সিডেন্টের 2 দিন পরেই। বাচ্চাটাকে আমেনা কখনো চাইতো না, তাই এমন ঘটনা ঘটতে পারে বলে অবিশ্বাস করেনি আদিয়া খান। এরপর তো আরও বেশি অসুস্থ হয়ে যায় আদিয়া খান। সুস্থ হতে তার পুরো 2 বছর লাগে, তাও সেটা সম্ভব হয়েছে 4 বছরের আরভির জন্য। আরফিন আর রুমির ছেলে আরভি। আরিফ জন্মানোর 2 দিন পরেই মারা যায় রুমি। আরফিন থাকতো আদিল খানের সাথে অ্যাপার্টমেন্টে। সেই সূত্রে পরিচয়। ঘরবন্দি করে রাখা আদিয়া খান সেদিন আরভির কান্নায় রুম থেকে বের হয়ে দেখেছিল সুন্দর একটা বাচ্চা কাঁদছে আর তার হাত চুইয়ে রক্ত পড়ছে। আদিয়া খান সেদিন ছুটে বুকে জড়িয়ে নিয়েছিল 4 বছরের ছোট্ট আরভিকে, হাতে ব্যান্ডেজ করেও দিয়েছিল, খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল। এরপর থেকে আরভি আদিয়ার কাছেই থাকতে শুরু করলো। একটা সন্তানহীন মা আরভির মধ্যে নিজের সন্তান পেল, আর আরভি পেল মমতাময়ী একজন মা। এরপর ধীরে ধীরে আদিয়া খান গুমট পৃথিবী থেকে বেরিয়ে এলেন। তবে সন্তান হারানোর শোক ওনার আজীবন বয়ে বেড়াতে হচ্ছে। তাহলে বাবা কোন সন্তানের কথা বলছে? আদিল খান আদিয়ার মনোভাব বুঝতে পেরেই বললেন, যে সন্তান হারানোর শোক এত বছর বয়ে বেড়াচ্ছিস, সেই সন্তান তোর মেয়ে রিদিতা বেঁচে আছে দিয়ামা। আদিয়া খান বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আদিল খানের দিকে। ওনার বিস্ময় কাটাতে বেশ সময় লাগলো। সে কি ভুল শুনলো নাকি? কিন্তু এটা কিভাবে সম্ভব? তবে কি বাবা মিথ্যে বলছে? কিন্তু কেন? আদিয়া খান নির্বাক হয়ে আছেন। হয়তো সত্যিটা হজম হচ্ছে না। মাথার ভেতর হঠাৎই ঘুরে উঠল। ধীরে ধীরে ঝাপসা হয়ে এলো সব। শুধু কানে এসে বাজলো আম্মু কথাটা। আদিয়া খানের জ্ঞান ফিরে পিটপিট করে চোখ খুলে প্রথমে নজরে আসলো মায়াবিনী একটা চেহারা। তার হাত ধরে বসে আছে, চোখে টলটলে জল। আদিয়া খান ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয় মায়াবী মুখটার দিকে। রিদি আদিয়া খানকে দেখে আর নিজেকে সামলে রাখতে পারল না। চট করে জড়িয়ে ধরলো নিজের মমতাময়ী মাকে। আম্মু 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 কথাটাই কি আছে? আদিয়ার শরীর ছড়াৎ করে উঠল। বুকের ভেতর জোরে জোরে ধুকপুক করছে। সে কি বেঁচে আছে? এটা কি সত্যি নাকি স্বপ্ন? তুমি আমার আম্মু তাই না?
তুমি আমার মা। হৃদির কথায় আদিয়া খান নড়ে চড়ে উঠলেন, ধীরে ধীরে উঠে বসলেন। আশেপাশে সবাই দাঁড়িয়ে আছে। আদিয়া সোজা তাকালো আদিল খানের দিকে। আদিল খান মাথা নাড়িয়ে কিছু বোঝাতেই আদিয়া চমকে তাকালো হৃদির দিকে। মায়া মায়া অসম্ভব সুন্দর একটা মুখ। সেই মায়াবী মুখের ডাগর ডাগর চোখের পানি আজ বাধাহীন ঝরছে। আদিয়ার তবুও যেন বিশ্বাস হলো না, এটা কিভাবে সম্ভব। হাত বাড়িয়ে হৃদিকে ছুতেই হৃদি ঝাঁপিয়ে পড়ল মায়ের বুকে। আদিয়া চমকালো, ভরকালো, মুহূর্তেই আঁকড়ে ধরল নিজের মেয়েকে। চোখ মুখে অসংখ্য চুমু এঁকে দিল। মা মেয়ে দুজনেই কাঁদছে সমানে। এমন একটি সময় কখনো আশা করেছিল কেউ? দুইজনের মধ্যে কেউ ভেবেছিল জীবনে এমন কোনো দিনও আসবে? আজ যেন অসম্ভব কেউ সম্ভব বলে মনে হচ্ছে। ঘুমন্ত মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আদিয়া। কান্নার পর স্বভাব মতো হৃদি মায়ের কোলেই ঘুমিয়ে গেছে। আদিয়া পারলে ছোট্ট বাচ্চার মতো কোলে নিয়ে আদর করতেন মেয়েকে, কিন্তু তা তো সম্ভব না। মেয়েটা বেশ মায়াবতী, তার একদম মায়ার সাগর। আদিয়া হৃদিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মাঝেই রুমে ঢোকে নীলিমা। আন্টি রিদি আপু। নীরের কথায় আদিয়া চটপট হৃদিকে আগলে নিল, যেন নীর ছিনিয়ে নেবে। এত বড় মেয়েকে কি করে আর আগলানো যায়? তবুও আদিয়া নীরের দিকে চেয়ে আগলে নিল। কে তুমি? নীলিমা আদিয়া খানের শক্ত কথায় হকচকিয়ে তাকালো, আমতা আমতা করে বলল, আসলে আমি। খবরদার আমার বাচ্চার আশেপাশে আসবে না। কে তুমি? নীর কিছু বলার আগে সেখানে প্রবেশ করেন আদিল খান। আদিয়ার কথায় অবাক হয়ে বলে, এমন করছিস কেন দিয়ামা? আদিয়া বিরক্ত হয়ে তাকালো বাবার দিকে। উনি বাবার উপর ভরসা করছেন না। আমার মেয়ে ঘুমাচ্ছে, তোমরা ডিস্টার্ব করো না, যাও। আদিল খান দীর্ঘশ্বাস ফেলে বললেন, দিয়া, পাগল হোস না, রিদিকে ডেকে তুলে দে। আদিল খান আরো কিছু বলার আগেই আদিয়া কিছুটা রেগে বললেন, কি সমস্যা? মেয়েটা আমার ঘুমাচ্ছে, তোমাদের সহ্য হচ্ছে না? বেরিয়ে যাও। আদিল খান আগে কিছু বলবে তখনই ছোট্ট রোজকে নিয়ে রুমে ঢুকলো তীব্র। অনেকক্ষণ বাবার কোলে থাকলেও এখন বাচ্চাটার মা চাই। তীব্র সবার দিকে একবার তাকিয়ে পরিস্থিতি বুঝল, তবে মেয়ে তার ভীষণ জেদি। কান্না শুরু করলে থামানো মুশকিল বিষয়। আদিয়া এতক্ষণ অবাক হয়ে সুদর্শন, তীব্র আর কিউটি তীব্রতার দিকে তাকিয়েছিল। বাবা মেয়ের দুজনের নীলাভ চোখ দেখে অবাক হয়েছেন বেশ। কে তুমি? তীব্র কিছু বলার আগে আদিল খান বললেন, তীব্র চৌধুরী, আর এই হচ্ছে আমার নাতনির মেয়ে, আদুরের রাজকন্যা তীব্রতা চৌধুরী রোজ, হৃদির মেয়ে আর হাজব্যান্ড। আদিয়া খান চমকে উঠল, হতবাক হয়ে চেয়ে রইলেন স্বচ্ছ মায়াভরা মুখের দিকে। তার নাতনি মানে এই বাচ্চাটা তার বাচ্চার বাচ্চা। আদিয়ার হিসাব গুলিয়ে উঠল, মানে তার মেয়েরও বাচ্চা আছে। আদিয়া ঘুমন্ত মেয়ের দিকে চেয়ে আবার তাকালো তীব্রতার দিকে। রোজ মাকে দেখে উসখুস করছে বাবার কোল থেকে, হাত বাড়িয়ে মামা করছে। তীব্র মেয়ের মনোভাব বুঝে বিছানার এক সাইডে নামিয়ে দিল। রোজ হামাগুড়ি দিয়ে মায়ের কাছে এসে দু হাতে মায়ের বাহু ধরে করতেই হৃদি ঝট করে উঠে বসল। হৃদির ঝট করে উঠে বসায় অবাক হলেন আদিয়া। হৃদি রোজকে কোলে তুলে বুকে আগলে নিল। রোজ মায়ের বুকে মিশে রইল চুপচাপ। তুলতুলে শরীরটা নিজের মাঝে আগলে নিতেই চোখ পড়ল আদিয়ার দিকে। ছল ছল চোখে তাকিয়ে আছে তাদের দিকেই। এটা তোর মেয়ে? মেয়ে? হৃদি দিয়ার কথায় মুচকি হাসল। সেই গর্ভে 8 মাসের বাচ্চা, এত বছর ঘুরে সেই আমার 8 মাসের বাচ্চার আবার বাচ্চা, অনেকটা সময় পেরিয়ে গেছে তাই না? রোজ গোল গোল চোখে আদিয়ার দিকে তাকিয়ে আছে। আদিয়া নেওয়ার জন্য হাত বাড়ালেও রোজ মায়ের কাছে লেপটে গেল, যার অর্থ সে যাবে না। তীব্র সব জড়তা ফেলেই বলল, রোজের খিদে পেয়েছে, ওকে খাওয়াও, আমি সন্ধ্যায় এসে তোমাদের নিয়ে যাব, জরুরি মিটিং আছে আমার। আদিল খান তড়িঘড়ি করেই বললেন, আজকে এখানে থেকো তোমরা। তীব্র বেশ ভদ্রতার সহিত বলল, নানু, আমার জরুরি অপারেশন আছে, যেতে হবে। আদিল খান ব্যাপারটা বুঝে আর আটকালো না। তীব্র হৃদির দিকে চেয়ে রইল। বৌমাকে পেয়ে তাকে ভুলে গেছে। এই যে যাওয়ার আগে শক্ত করে জড়িয়ে ধরে চুমু খাবে, সেটা তো আর কখনো করতে পারছে না। রোজকার অভ্যাস। যদিও হসপিটালে হলে হৃদি রোজ সাথেই যায়, তবুও আজ মনে হচ্ছে একটুখানি ছোঁয়া তার চাই।
হৃদিকে ডাকতে তার সমস্যা নাই, এমনিতেই এসব লজ্জার কথা ভাবে না তীব্র। ওর সিস্টেমে লজ্জা নাই বললেই চলে। হুটহাট সবার সামনে কোলে তুলে নিয়ে চলে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে হৃদি এতে ভীষণ লজ্জা পাবে। তাছাড়া মায়ের সাথে সাক্ষাৎ বেশিক্ষণ হয়নি। তীব্র চায় না হৃদি বিব্রতকর পরিস্থিতিতে পড়ুক। তীব্র অসহায় মুখে হাসি ফুটিয়ে বেরিয়ে গেল। সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখা হলো আরভি আর মিস্টার আরফিনের সাথে। বেশ কিছুক্ষণ কথা হয়েছে তাদের, যদিও তীব্র বেশি কথা বলেনি, শুধু শুনেছে। মিস্টার আরফিন আরভির কাছে থেকে বিদায় নিয়ে বাইরে আসতেই দেখে লাবিব হাজির। লাবিব তীব্র রাগে রাগে মুখটা দেখে অবাক হয়ে তাকালো। সকাল সকাল এত রাগি রাগি ভাব কেন? এইভাবে প্যাচের মতো তাকিয়েছিস কেন? চল। লাবিব বুঝলো তীব্রর মুড অফ। ইয়েস বস। তীব্র বিড়বিড় করে বলছে, অসহ্য বাল, মা পেয়ে স্বামীকে ভরেছে, বেয়াদব বউ, আচ্ছা বালের জীবন। তীব্র কথাগুলো বিড়বিড় করে বলে গাড়ির দরজা খুলতেই থেমে যায় তুলতুলে নরম হাতের স্পর্শে। পেছনে না ঘুরে রাগী গলায় বলল, কি চাই? ছাড়ুন। হৃদি রোজকে কোলে নিয়ে এক হাতে জড়িয়ে ধরল তীব্রকে পেছন থেকে। রোজ বাবার পিঠের সাথে খামচে ধরে তা দাদা করছে। তীব্র মুচকি হেসে পিছনে ঘুরে আগে মেয়েকে কোলে নিল। হৃদিকে জড়িয়ে ধরতে গেলেই হুট করে বিকট শব্দে চারপাশ স্তব্ধ হয়ে যায় সব। গাছ থেকে পাখিরা উড়ে চলে যায় তাদের নীড় ছেড়ে। ছুটে যায় হৃদিকে ধরে রাখা তীব্রর হাত। হাত ছেড়ে হৃদি লুটিয়ে পড়ে নিচে। তীব্র স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নিচে লাল রক্তে ভেসে যাচ্ছে। তীব্রর মস্তিষ্ক সচল হলো গুলির আওয়াজে, রোজের কান্নায়। তীব্র রোজের দিকে এক পলক চাইতেই হুট করেই ছুটে আসে লাবিব। বস, ভাবির গুলি লেগেছে, জলদি হসপিটালে নিতে হবে। কথাটা বলতে বলতে আরো দুটো গুলি ছুড়ল লাবিব। ততক্ষণে তীব্রকে ঘিরে রেখেছে বডিগার্ডরা। ততক্ষণে ছুটে এসেছেন আদিয়া খান। মেয়েকে এভাবে পড়ে থাকতে দেখে চিৎকার করেই উঠল। তীব্র হুট করেই রোজকে আদিয়ার কোলে দিয়ে কাঁপা কাঁপা হাতে হৃদিকে কোলে তুলে নিল। শার্ট খুলে হৃদির পেট বরাবর বেঁধে দিল, কোলে তুলে গাড়িতেই বসাল। লাবিব আরভি ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিতেই হৃদি তীব্রর বুকের সাদা গেঞ্জি রক্তাক্ত হাতেই খামচে ধরল। অপর পাশে রোজকে কোলে নিয়ে উঠে বসলেন আদিয়া। রোজ মামা করে কেঁদেই যাচ্ছে, যদিও তা স্পষ্ট না। হৃদির তখনও জ্ঞান আছে। রোজের কান্না তার বুকে রক্তক্ষরণ করছে। মেয়েটা তার গলা ফাটিয়ে চিৎকার করছে। হৃদ ধীর গলায় তীব্রকে বলল, রোজ। তীব্র, রোজ। তীব্রর চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল হৃদির মুখে। তাৎক্ষণিক তীব্র হৃদির মিথর শরীরটা শক্ত করে চেপে ধরল। রক্তে মাখামাখি সাদা গেঞ্জির ওপরে কোনো মতে একটা শার্ট পরা। আধ ঘন্টা হয়েছে হৃদিকে অটির ভেতরে নিয়ে যাওয়া। অপারেশন চলছে। আমির চৌধুরী গোছালো ছেলের বিধ্বস্ত অবস্থা দেখে কিছু বলার ভাষা খুঁজেই পেলেন না। হৃদির প্রতি তীব্র দুর্বল। তীব্র চৌধুরী হিসেবে বরাবরই পরাজিত তীব্র হৃদির কাছে। তাই তো এখন তাকে দেখে যে কোনো মানুষ হয়তো বলবে পাগল পথিক। আরভি একবার অপারেশন থিয়েটারে থেকে ক্যাবিনে চক্কর দিচ্ছে। ক্যাবিনে নিথর হয়ে পড়ে আছে আদিয়া খান। চোখের সামনে মেয়েকে পেয়েও হারানো সহ্য হলো না তার। আদিয়ার পাশেই বসে আছেন ওনার হাজব্যান্ড মিস্টার আরফিন। আদিল খান নাতনির শোকে পাথর হয়ে বসে আছেন চেহারে। হৃদ স্থির থাকতে পারছে না। আসার পরেই সে চেঁচামেচি করছে তীব্রকে। তীব্র নিজের সার্জন, তবে কেন তাকে হৃদিকে বাঁচাচ্ছে না? সে কেন নিজে অপারেশন করছে না? সবাই হৃদকে কোনো মতে বুঝিয়ে থামালেও তীব্র টু শব্দ করেনি। তার চোখে এখনো ভাসছে হৃদিকে জড়িয়ে ধরার আগেই হৃদির পড়ার দৃশ্যটা। এদিকে নীলিমা সহ সবাই রোজকে প্রায় আধ ঘন্টা ধরে থামানোর চেষ্টা করছে। রোজ এটা ওটা দেখে একটু থামলেও আবারও গলা ফাটিয়ে কাঁদছে। এতক্ষণ কাদায় গলা ভেঙে গেছে ওর। উপায় না পেয়ে রোজকে তীব্রর কাছে আনলো। নিস্তব্ধ তীব্র রোজের কান্নায় নড়ে চড়ে উঠে করিডোরে থেকে আসা মেয়েকে দেখে মনে পড়ল হৃদির শেষ কথা, রোজ। তীব্র, রোজ। তীব্র ভারী শরীরটার টেনে দু কদম এগিয়ে সেই অবস্থায় কোলে তুলে নিল মেয়েকে। বাবার কোলে গিয়ে রোজ কান্না থামাতেই টাওয়াল এগিয়ে দেয় রিনির। তীব্র শরীরে তখন রক্তের দাগ রয়েছে। তীব্র শার্টের ওপর দিয়ে নিজের কাঁধ পর্যন্ত টাওয়াল রেখে বুকে জড়িয়ে ধরল রোজকে। বাবার বুকের রোজ কান্না থামালো। ছোট্ট শরীরটা তখনও কেঁপে কেঁপে উঠছে। মেঘলা রোজকে তীব্রর কোল থেকে কল লাগিয়ে দেখল। অতিরিক্ত কান্নার ফলে গলা বসে গেছে রোজের।
খাওয়ানোর চেষ্টা করেও বেশি খাওয়াতে পারেনি। তীব্র বেশ কিছুক্ষণ রোজকে কোলে নিয়ে বসে থাকার পর দরজা খুলে বের হলো একজন নার্স। সবাই নার্সটিকে ঘিরে ধরতেই নার্সটি ভয়ে ভয়ে একবার তীব্রকে দেখেই বলল, ডক্টর চিকিৎসা করছে, ভালো হয়ে যাবে, প্লিজ আমাকে যেতে দিন। তীব্র চট করে উঠে দাঁড়ালো রোজকে নিয়ে। তীব্রকে এভাবে উঠে দাঁড়াতে দেখে আমির চৌধুরী চমকে উঠে এগিয়ে এলো। নার্সটিও ভয়ে শুকনো ঢোক দিল। বলা তো যায় না তীব্র কখন কি করে, কিন্তু তীব্র সবাইকে ভুল প্রমাণ করে এগিয়ে গেল করিডোর ধরে নিজের ক্যাবিনে। ঠিক 15 মিনিট পর ঘুমন্ত মেয়েকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তীব্র আর রোজের দিকে। রোজের জামা চেঞ্জ করে দিয়েছে তীব্র। এলোমেলো রোজকে সুন্দর পরিপাটি করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। নিজেও চেঞ্জ করে পরিপাটি হয়ে এসেছে। কিছুক্ষণ আগের বিধ্বস্ত তীব্র আর এখনকার তীব্রর মাঝে তফাৎ বিদ্যমান। তীব্র নীরের কাছে রোজকে দিয়ে ডক্টর চেঞ্জিং রুমে ঢুকলো। একটু পর অপারেশনের পোশাক পরে বেরিয়ে এসে দরজার বাইরে থাম মেরে দাঁড়িয়ে থাকে। ডোর কার্ডে নিজের কার্ড রাখতেই দরজা খুলে গেল আর তীব্র অতীতের রুমে ঢুকে গেল। এদিকে বাইরে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তীব্রর আচরণে। আমির চৌধুরী তখনও অবাক হয়ে তাকিয়ে আছেন বদ্ধ দরজার দিকে। উনি ভেবেছিল তীব্র হাইপার হবে। বিধ্বস্ত তীব্রকে দেখে আমির চৌধুরী প্রথমে তো ভয়ই পেয়েছিল। আমির চৌধুরীর মনে হচ্ছে ওনার হৃদয় থেকে তীব্র রাগের টেনশন বেশি হচ্ছে। এই ছেলে আর কি করতে বাদ রেখেছে। তীব্র অপারেশন থিয়েটারে ঢোকার ঠিক 1 ঘন্টা পর অপারেশন লাইট অফ হয়। এত বেশি সময় লাগার সবার মনে আতঙ্ক। লাইট অফ হতেই সবাই দ্রুত দরজার সামনে এসে দাঁড়ায়। আমির চৌধুরীর রীতিমতো টেনশনে পা কাঁপছে। আল্লাহর কাছে এতক্ষণে একটা দোয়া করেছেন, হৃদি যেন সুস্থ থাকে। রোজ তীব্রর জন্যই যেন হৃদিকে ফিরিয়ে দেয়, নয়তো সবটা শেষ হয়ে যাবে। হৃদি ছাড়া 2টা মানুষকে বাঁচিয়ে রাখা পসিবল হবে না। আমির চৌধুরীর ভাবনার মাঝেই ধীর পায়ে বের হয় তীব্র। মাস্ক পরা গম্ভীর চোখ জোড়া দেখে আমির চৌধুরী ভীত হয়। কেউ তীব্রকে আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করার সাহস করছে না। সবাই অপেক্ষা করছে তীব্রর বলার, কিন্তু তীব্র কাউকে কিছু না বলে চুপচাপ কদম ফেলে এগিয়ে গেল তার রুমের দিকে। সবার মনে আতঙ্ক। ঠিক তার কয়েক মিনিট পরই বের হয় ডক্টর আশিক মাহমুদ। এখন সবার দৃষ্টি ওনার দিকে। খারাপ কিছু শোনার ভয়ে কেউ আগ বাড়িয়ে জিজ্ঞেস করছে না। ডক্টর আশিক মাহমুদ মাস্ক খুলে বিস্তর হেসে বললেন, হৃদি ইজ আউট অফ ডেঞ্জার নাও। ডক্টর আশিক মাহমুদের কথায় সবাই যেন প্রাণ ফিরে পেল, বিশেষ করে আমির চৌধুরী। এতক্ষণ লাগলো যে? ডক্টর মাহমুদ দীর্ঘ শ্বাস ফেলে বললেন, আসলে গুলিটা হাড়ের এমন জায়গায় আটকে ছিল যে বের করা কঠিন হয়ে পড়েছিল। একদিন হৃদির নিঃশ্বাস ও ধীর গতিতে চলছিল। আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম, কারণ হৃদির হার্টবিট দেখা যাচ্ছিল না। তখন হুট করেই তীব্র এসে হাজির হলো। এরপর শক দেওয়া হলো, কিন্তু কাজ হলো না। আমি তো ভয়ে পুরো জমে গেছিলাম। কিন্তু তীব্র হুট করেই হৃদির মুখের মধ্যে নিঃশ্বাস দিয়ে আবারও শক দিয়েই হৃদির হার্টবিট দেখা গেল। আজ পর্যন্ত তীব্রর হাত কখনো কোনো অপারেশন করতে কাঁপেনি, কিন্তু আজ আমি দেখেছি মাস্কের আড়ালে গড়িয়ে পড়া চোখের পানি আর কাঙ্ক্ষিত হাত। এমনও কখনো দেখব ভাবেনি। এবার তীব্র গুলিটা বের করে, আর আপনাদের দেয়ার এখন হৃদি আশঙ্কামুক্ত। আমির চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসলেন। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানিয়ে হাঁটা ধরলেন তীব্রর কেবিনের দিকে। তীব্র একরোখা, ভয়ানক জেদি, রাগী একজন মানুষ। সহজে ভেঙে পড়ে না তীব্র। কঠিন থেকেও কঠিন পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখে। তবে আজ মনে হলো তীব্র স্বাভাবিক নেই। তীরকে বলে আমির চৌধুরী তীব্রর কেবিনে গেল। চেয়ারে শরীর এলিয়ে চোখ বন্ধ করে আছে তীব্র। একদম নিশ্চুপ নীরবতা পালন করছে কেবিনে। ছেলেকে দেখে ভীষণ ক্লান্ত মনে হলো আমিরের। আমির চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে এসে তীব্রর মাথায় হাত রাখতেই তীব্র চট করে জড়িয়ে ধরলো বাবাকে। আমির চৌধুরী হতভাগ, হতভম্ব, বিস্ময়, হয়ে দাঁড়িয়েই রইল। লাস্ট কবে তীব্র এভাবে ওনাকে জড়িয়ে ধরেছিল মনে পড়ছেই না। তীর বাবা ভক্ত হলেও তীব্র ছিল মায়ের নাওটা। মাকেই বেশি ভালোবাসত। হুট করে তীব্রর এমন জড়িয়ে ধরায় মনটা প্রফুল্ল হয়ে উঠল আমিরের। হৃদি তীব্রর জীবনে না এলে কত কিছুই না কখনো দেখা হতো না। আমির চৌধুরী আবারও দীর্ঘশ্বাস ফেলে তীব্রর মাথায় হাত রাখলেন। তীব্র বাচ্চাদের মতো করেই বললেন,
আমি ভয় পেয়ে গেছিলাম বাবা, ভীষণ ভয় পেয়েছিলাম। যখন হার্টবিট পাওয়া যাচ্ছিল না, আমার মনে হচ্ছিল আমার নিঃশ্বাস বন্ধ আসছে। আমি ভয় পেয়েছিলাম। আমির চৌধুরীর চোখ ছলছল করলেও মুখে হাসি ফুটে উঠল। তীব্র ছোটবেলাও তার কাছে কখনো এমনভাবে বলেনি। আমির চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, আল্লাহ মাঝে মাঝে আমাদের পরীক্ষা করে বাবা, তাই ভেঙে পড়তে নেই। রীতির জ্ঞান ফিরেছে আরও 4 ঘন্টা পরে। শরীর নাড়াতেই ব্যথায় শরীর টনটন করে উঠল, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। পিটপিট করে চোখ খুলে প্রথমে নজরে আসলো মায়াময়ী একটা চেহারা। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে দেখছে তাকে। হৃদিকে তাকাতে দেখে আদিয়া জোরেই ডাকলো ডক্টর বলে। হৃদির মস্তিষ্ক ধীরে ধীরে সচল হতেই মনে পড়ল তখনকার ঘটনা। আদিয়া ফিরে এসেই মেয়ের মুখে অসংখ্য চুমুতে চুমুতে ভরিয়ে দিলেন। হৃদি ধীর কণ্ঠেই বললেন, আম্মু, আমার রোজ। আদিয়া খান অবাক হলেও মুচকি হেসে বললেন, বাবার কোলে আছে, খাচ্ছে। রোজ ঠিক আছে? আদিয়া আবারও একই ভঙ্গিতে বললেন, হ্যাঁ, রোজ একদম ঠিক আছে। তুই ঠিক আছিস মা? বেশি ব্যথা করছে? তোমরা সবাই আছো না? আমার কিছু। অর্ধেক কথার মাঝেই ক্যাবিনে প্রবেশ করে ডক্টর আশিক মাহমুদ। হৃদিকে চেক করে স্যালাইনে মেডিসিন পুশ করে। বেশ কিছুক্ষণ হালচাল জেনে বেরিয়ে যায়। হৃদি ব্যস্ত ভঙ্গিতে বারবার দরজার দিকে তাকাচ্ছে। তীব্র কেন আসছে না? আদিয়া খান মেয়ের ব্যস্ত ভঙ্গি দেখে মৃদু হাসলেন। হৃদির জীবনের প্রতিটা ধাপ সম্পর্কে জেনেছেন আদিয়া। ছোট থেকে বড় হওয়া, আমিনার মানসিক অত্যাচার, মারধর, তীব্রর সাথে দেখা হওয়া, তীব্রর বিহেভিয়ার, অজানা মজনুর সাথে বিয়ে হওয়া, বিয়ের পরে সংসার, পড়াশোনা, তীব্র সত্য জানা, জেনে মেনে নেওয়া, প্রথম বাচ্চা নষ্ট হওয়া, এরপর রুফেশ মির্জার রোজকে কিডন্যাপ করে তীব্র হৃদির বিচ্ছেদ, রোজকে ফিরে পাওয়া, আবার এক হওয়া, বাবার সত্য জানা, আর আজ মায়ের সত্যি জানা। আরিয়া খান যতটুকু মেয়েকে বুঝেছেন, এখন হৃদির জীবনের প্রতি মুহূর্তে জুড়ে রয়েছে তীব্র। আর তীব্র তার কথা তো না বললেই না। আদিয়া খান কখনো ভাবেনি হৃদিকে কেউ এতটা ভালোবাসতে পারে। আদিয়া খান বিশ্বের সবখানে খুঁজলেও তীব্রর মতো মানুষ পাবে না। তীব্র চৌধুরী নামের মতোই তীব্র তার ভালোবাসা। এমন একটা তীব্র হৃদির জীবনে আছে, এটা জানার পর মা হিসেবে আদিয়া নিশ্চিত। আদিয়ার আজ আফসোস হলো না, বরং হৃদিকে সবচেয়ে সুখী মানুষ হিসেবে দেখছেন উনি। আদিয়া হৃদির মাথায় আলতো করে চুমু দিয়ে বললেন, আমি পাঠাচ্ছি তীব্রকে। হৃদি আদিয়ার দিকে তাকিয়ে অবাক হলো। আদিয়া কিভাবে তার মনের কথা বুঝলো? আদিয়া হৃদিকে এভাবে অবাক হতে দেখে মুচকি হেসে বললেন, আমি তোর মা, তাই তোর মনের সব কথা বুঝি। তুই চিন্তা করিস না, আমি তীব্রকে আসতে বলছি। তবে যাই বল, মেয়েটা তোর বড্ড জেদি, বাবা ছাড়া কারো কাছে থাকছে না, আর একটু পর পর মামা করছে। রোজের মা কথাটা একদম স্পষ্ট। হৃদি মৃদু হাসল, কারণ এখনো তার শরীরে যথেষ্ট ব্যথা করছে। শরীর অসুস্থ থাকলেও মনে তার দুঃখের লেশমাত্র নেই। কেটে গেছে 2 দিন। তীব্র হৃদির চেক আপ করে রিপোর্টগুলো দেখে গোপনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। রিপোর্টে সব ওকে। রিপোর্ট ঠিক আছে? হৃদির কথায় তীব্র ছটফটে হাতে মেডিসিন হৃদিকে খাইয়ে দিয়ে বলল, একদম ঠিক আছে যান, চিন্তা করেন না, আমি আছি। আপনি শুধু রেস্ট করেন আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। হৃদি বেশ কিছুক্ষণ তীব্রর দিকে তাকিয়েই রইল। গত 2 দিন ধরে দেখছে তীব্রর ছোটাছুটি, কখনো পেশেন্ট, কখনো রোজ, কখনো হৃদির সেবা। শান্ত তীব্রকে 2 দিন থেকে ছটফটে করে দিয়েছে। হৃদি একটু আহ করলেও আতকে উঠছে তীব্র। অথচ তীব্র এমন না, সে ঠান্ডা মাথায় সব কাজ করে। মনে হচ্ছে এই তীব্র নতুন। খনিকে ভয় পাওয়া তীব্রর পার্সোনালিটির সাথে যায় না। হৃদি 2 দিনে দেখেছে তীব্রর আতকে ওঠা। হৃদি বেশ কিছুক্ষণ তীব্রর ক্লান্ত মুখের দিকে তাকিয়ে চেয়ে রইল। কিছু একটা ভেবে ডাকলো তীব্রকে। তীব্র? তীব্র তড়িৎ গতিতে পিছন ফিরে বলল, কি হচ্ছে? এক কাজ কতবার করবেন? সব ঠিকঠাক আছে। না, আমি শুধু চেক করছিলাম। এদিকে আসুন। কি লাগবে বলুন। হৃদি তীব্রর দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আপনাকে। তীব্র মৃদু হেসে বলল, আমি তো আছি জান, কিছু হবে না আপনার। এদিকে আসুন। হৃদির কথায় তীব্র বেডের খানিক জায়গায় বসে বলল, কি হয়েছে?
হৃদি ঘাড় ঘুরিয়ে দোলনায় শোয়া ঘুমন্ত রোজকে দেখে বলল, আপনি কি তীব্র চৌধুরী? তীব্র ভুরুকুচকে তাকালো হৃদির দিকে। মজা করছেন? না সত্যি, আপনি কি তীব্র? মানে? একই রুমে আমরা তিনজন, অথচ রোজ দোলনায়, আমি বেডে আর আপনি সোফায় কেন? মানে তীব্র চৌধুরী যে নিজের স্বার্থ ছাড়া এক পা বাড়ায় না, সে 2 দিন নির্ঘুম রাত পার করছে, অথচ হসপিটালে তার বউ, তার বাচ্চা, তার ব্যাপারটা কেমন না? সে চাইলে ডাবল বেডে বিছানা করতে পারে, তাই না? তীব্র হৃদির কথায় মৃত্যু হেসে বিড়বিড় করে বলল, একবার হারিয়ে ফিরে পেয়েছি তো সে মৃত্যুর যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আর নেই, তাই রিস্ক নিতে চায় না। তীব্র ধীরে বললেও হৃদি শুনতে পেল, তবে ওই কথা না টেনে বলল, কাল থেকে আমার মেয়েকেও চাই, শুধু আজকের জন্যই আমার মেয়ে ছাড়া আপনাকে আমার কাছে ঘুমানোর পারমিশন দিচ্ছি। বলে একটু সরে তীব্রকে জায়গা করে দিল। তীব্র অবাক হলেও অপেক্ষা করল না, মুচকি হেসে ধীরে ধীরে জায়গাটা টুকু দখল করে শুয়ে আবারও ধীরে ধীরে হৃদির গলায় মুখ গুজে যতটুকু পারল জড়িয়ে ধরল। 2 দিন পুরো নির্ঘুম কেটেছে তার। ভয়, দুশ্চিন্তা, রাগ সব মিলিয়ে রাত কেটেছে নির্ঘুম। তাছাড়া হৃদির শরীরের গন্ধ না পেলে ঘুম ধরা দায়। হৃদি মুচকি হেসে মুখটা ঘুরিয়ে তীব্রর মাথায় চুমু খেল। তীব্র নড়ে চড়ে হৃদিকে আরও একটু ঢুকিয়ে নিল নিজের বুকের মাঝে। বুকের ভেতর ঢুকিয়ে নেওয়ার যেন প্রয়াস তার। হৃদি তীব্রর কাজে কিছুটা ব্যথা পেলেও শব্দ করল না। ভয় পেয়েছিলেন তীব্র? তীব্র কিছু বলল না, তবে হৃদি উপলব্ধি করলো ওর গালের কাছে পানিতে ভিজে যাচ্ছে। হৃদি আবারও তীব্রর মাথায় আলতো করে চুমু দিল। হৃদি আল্লাহর কাছে খুব করেই চায় তাদের জীবন দীর্ঘ হোক। এত আদর, ভালোবাসা আল্লাহ যেন তাকে একদম ঢেলে দিয়েছে। এমন একটা পুরুষ তার জন্য এতটা ডেসপারেট হবে, এটা ভাবাও যেন তার কাম্য নয়। যার এক ইশারায় সুন্দরী মেয়েরা লাইন লেগে যায়, সেখানে তীব্র তার মাঝে কি পায়? হৃদের 2টা মানুষের মাঝেই তার স্বর্গীয় সুখ আছে। হৃদির ভাবনার মাঝেই খেয়াল করলো তীব্র ঘুমিয়ে পড়েছে। হৃদি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে তীব্রর হাতে হালকা চুমু দিয়ে একবার ঘুমন্ত মেয়েকে দেখে চোখ বুঝল। সকাল তখন 7টা। আদিয়া সকালের নাস্তা নিয়ে এসেছে। রাতে হৃদির কাছে থাকতে চাইলেও তীব্র দেয়নি। হৃদিকে ছাড়া তার বাসায় থাকা সম্ভব না, আর রোজ তাদেরকে ছাড়া থাকবে না। তাই রাতে তীব্র রোজকে নিয়ে ক্লিনিকে থেকেছে। নাক ঘুরিয়ে দরজা ঠেলে ক্যাবিনের রুমে ঢুকলেন আদিয়া। হাতের ব্যাগটা রেখে বেডের দিকে নজর যেতেই অবাক হয়ে গেলেন আদিয়া। একটা বেডে 3টা মানুষ একে অপরের সাথে ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। হৃদির বুকের পাশে মায়ের বুকের সাথে লেপ্টে ঘুমাচ্ছে ছোট্ট রোজ, আর 2 হাতে মা মেয়েকে আগলে নিয়ে ঘুমাচ্ছে তীব্র। এইটুকু একটা বিছানায় 3 জনের এই দৃশ্যটুকু মন কাড়ল আদিয়ার। ফোনে একটা ছবি তুলে বেরিয়ে আসলেন উনি। এমন সুন্দর ঘুমটা আর ভেঙে ফেলতে ইচ্ছে করল না ওনার। মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করল তারা যেন সারা জীবন সুখে থাকে। কেটে গেছে 1টা মাস। হৃদি এখন পুরোপুরি সুস্থ। মায়ের এত এত আদর ভালোবাসা পেয়ে হৃদির জীবন ধন্য। মায়ের মতো হয়তো আর কেউ হয় না। হৃদির লম্বা সিল্কে চুলে তেল দিয়ে বেনি করেছেন আদিয়া। হৃদি মায়ের ভালোবাসাটুকু উপভোগ করার মধ্যেই রোজ গুটি গুটি পায়ে দেয়াল ধরে কয়েক পা এগিয়ে ধপ করে পড়ে গেল। অদ্ভুত একটুও কান্না না করে উঠে দাঁড়ালো। একবার পেছন ফিরে বাবাকে দেখে মিষ্টি করে হাসল। আবারও মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে যেতেই ধপ করে পড়ে গেল। তীব্র এবার হন্তদন্ত পায়ে রুমে ঢুকে বলল, বেগম সাহেবের মা যদি মেয়েরে রেখে আমাদেরও একটু দেখতো। আদিয়া মৃদু হেসে বললেন, কেন? তোমার মেয়ে তোমার কাছে, আমার মেয়ে থাকুক আমার কাছে। তীব্রর ঝটপট উত্তর, আপনার আর আমার 2 জনের মেয়েই আমার চাই। মানে যান ঘুমাবো, চলে। হৃদি চোখ বড় বড় করে তাকাতেই তীব্র আমতা আমতা করে বলল, মানে রোজ ঘুমাবে তাই না আম্মু? রোজ একবার বাবা তো একবার মাকে দেখে ড্যাব ড্যাব করে তাকালো। আদিয়া ভান ধরে বললেন, তো তুমি ঘুম পাড়িয়ে দাও। আজ মেয়েটা কতদিন পর এলো, আজ থাকুক আমার কাছে। তীব্র আদিয়ার মজা বুঝলেও এখন তার বউ চাই। সারাদিন পর বাসায় ফিরে বউকে না পেলে শান্তি লাগে না। সারাদিন রাখুন, রাতটুকু আমার কাছে, মানে রোজের কাছে থাকুন। তো রোজকে দিয়ে চলে যাও। রোজ আমাকে ছেড়ে ঘুমাবেই না তাই না আম্মু? মাম্মা মাম্মা মা। আদিয়া খান মুস্কি হাসলেন। বেনি করা শেষ হতেই বললেন,
রোজ তো মাকে ছাড়াও ঘুমাই। তো যাও তোমার সাথে নিয়ে। তীব্র মুচকি হেসে বলল, তাহলে আর কি, সে সমস্যা কি বলি? আজ আপনার পা ব্যথা নেই, ঘুমান। কারণ আজ তো। আদিয়া খান হন্তদন্ত হয়ে বললেন, কি হয়েছে তোমার শ্বশুরের? আসার সময় বলল পা নাকি ব্যথা করছে, হয়তো লেগেছে কোনোভাবে। আমাকে আসার সময় বলল। যাই হোক, আপনি মেয়ের সাথে? সে কি কথা, আমাকে বললো না কেন? মেয়ের সাথে সময় কাটাচ্ছেন তাই হয়তো। এই রিদু, আমি তোর আব্বুকে দেখে আসি। বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন আদিয়া খান। আমিও আসছি আম্মু। হৃদি তেলের বাটি রেখে বেরিয়ে যেতে লাগলে তীব্র ঝট করে হৃদির কোমর জড়িয়ে ধরে বলল, আপনি কোথায় যাচ্ছেন? আরে ছাড়ুন, শুনলেন না? আব্বুর পা। আপনার আব্বুর জন্য আপনার আম্মু আছে তো যান। আমাকে একটু দেখেন প্লিজ। তাছাড়া কিছু হয়নি আপনার আব্বুর, হি ইজ ওকে। মানে সিম্পল, আই ওয়ান্ট ইউ নাও। উই ওয়ান্ট ইউ নাও। মায়ের বাড়ি এসে আমাদের ভুলে যান আপনি। হৃদি হতভম্ব হয়ে তাকিয়ে থেকে বলল, একটা রাত থাকতে কি হয়, এক সপ্তাহ পর এলাম। আই ডোন্ট কেয়ার। আমার ঘুম হতো না, ঘুম না হলে কাল আমার অপারেশন আছে, সো আই নিড রেস্ট। হৃদি বিড়বিড় করেই বলল, অসভ্য। আমি আপনার কাছে চরম লেভেলে অসভ্য হতে চাই, এতটা অসভ্য হতে চাই যাতে আপনার সাথে মিশে থাকতে পারি। চান? হৃদি চোখ খিচে বন্ধ করেছিল এতক্ষণ। তীব্রর কথায় চোখ খুলে বলল, পাগল হয়েছেন? একটা সামলাতে শেষ আমি, সরুন। প্রসেস তো শুরু করতেই পারি। যান। খবরদার না, আপনি ভীষণ খারাপ তীব্র, সরুন। আমি থাকবো না আপনার কাছে। থাকতে হবে না, আমি রাখতে জানি। হৃদি তীব্রর কথায় মুচকি হাসল। কালোর মাঝে যে কি পায় লোকটা, এই হৃদি কেন? কথাটা আজও জানে না হৃদি, আর না জানতে চায়। সে শুধু জানে এই পুরুষটা আমার একান্ত ব্যক্তিগত পুরুষ, আমার প্রিয় পুরুষ, আমার জীবন সে, আমার পরিপূর্ণ জীবনের একমাত্র অধিকারী সে। হৃদি তীব্রর বুকে মাথা রাখলো, শক্ত করে জড়িয়ে দীর্ঘশ্বাস ফেলল। সে ভালো আছে, ভীষণ ভালো আছে। এতটা ভালো থাকা কি তার ভাগ্য ছিল? ছিল হয়তো। তীব্র আর চোখে মেয়েকে দেখল। রোজ তার নতুন খেলনা নিয়ে খেলায় ব্যস্ত। মেঝেতে ম্যাটের ওপরে বসে তার খেলনার মগ্ন সে। দুজনে এবার গিয়ে বসলো মেয়ের কাছে। রোজ মুখ তুলে তাকালো বাবা মার দিকে। এরপর তার খেলনাটা তীব্রর হাতে দিল। তীব্র খেলনাটা ঘোরা চালু করতেই সেখানে তীক্ষ্ণ আওয়াজ সৃষ্টি হলো। রোজ সেটা দেখে খুশিতে হাততালি দিচ্ছে। তা দেখে বিস্তর হাসলো তীব্র। পরপর কয়েকবার চকচকে ছুরি একদম বুক বরাবর ঢুকিয়ে দিতেই চিৎকারের শব্দে দেয়ালের প্রতিটি কোনায় কোনায় তার প্রতিধ্বনি তুলছে। এমন আত্মচিৎকার শুনেও ভাবলেশীন বা আছে ব্যক্তিটি। চকচকে ছুরি বুক থেকে বের করে চোখ বরাবর আঘাত করতেই লোকটি আবারও চিৎকার করে উঠল। এরপর হাতের কাছে এসে ঘ্যাস করে হাতের তালুতে সেই চকচকে ছুরি ঢুকিয়ে দিতেই আবারও লোকটির বুক ফাটা আর্তনাদ শুনতে পাওয়া গেল। বিকট এত শব্দ শুনে লাবিব এগিয়ে এসে মুখটা বন্ধ করতে চাইলে তীব্র বলল, ওর চিৎকার শুনতে চাই আমি। আঘাত করা ব্যক্তিটির কাতরানো দেখেও কোনো মায়া হলো না তীব্রর। খুব ঠান্ডা কণ্ঠে বলল, তোর কি মনে হয় তীব্র চৌধুরীর দয়া শরীর? একবার দুবার তোকে গনে গনে 3 বার ছাড় দিয়েছে আমি, কিন্তু তুই তো আমার ছাড় দেওয়াকে আমার দুর্বলতা ভেবে নিয়েছিস। এই তোর কি আমার ভালো মানুষের সহ্য হলো না? শ্বশুর হিসেবে তোকে অনেক ছাড় দিয়েছে, অনেক। কিন্তু তুই, আমি ভালো কি হয়েছে? তুই তো আমাকে দয়াবান ভাবতে শুরু করেছিস। এই আমি তীব্র চৌধুরী, ডোন্ট ফরগেট দ্যাট হু আই অ্যাম। বউ বাচ্চা ছাড়া আমার দয়া কাজ করে না কারোর প্রতি, সে তুই তাদের দিকে হাত বাড়াস। বলেই তীব্র মুখ বরাবর রক্তাক্ত ছুরিটা ঢুকিয়ে দিতেই ছটফট করে উঠল রূপেশ মির্জা। তীব্র কথাটুকু শেষ করে ভদ্র বাচ্চার মতো চেয়ারে বসে লাস্ট মোমেন্ট এনজয় করছে। লাবিব, পপকর্ন দিব নাকি? লাবিব হক চকিয়ে তাকালো তীব্রর দিকে। তীব্র ক্ষিপ্ত মেজাজে বলল, এটাকে সরাতো, দেখতে ইচ্ছে করছে না। আর শোন, একটা হট শাওয়ারের ব্যবস্থা কর, কুইক। ওকে বস। তীব্র ক্ষিপ্ত মেজাজে ফোনটা বের করে ওয়ালপেপারে মামের ছবি দেখে দীর্ঘশ্বাস ফেলল। বিড়বিড় করেই বলল, আমি আপনাদের প্রতি দুর্বল, ভীষণ ভালোবাসি আপনাদের। আপনাদের এক বিন্দু পরিমাণ ক্ষতি করবে কেউ, তাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না আমি স্বার্থপর, ভীষণ স্বার্থপর, শুধু আপনাদের জন্য। সূর্যের আলো মুখে পড়েই ঘুম ভেঙে গেল হৃদির। আড়মোড়া ভেঙে পাশে তাকাতেই নজরে এলো তীব্রকে। রোজকে এক হাতে আগলে উবুর হয়ে শুয়ে আছে। ফর্সা উদাম শরীরে 2 হাতের মাংসপেশি ফুলে উঠেছে।
রীতি এক ধ্যানে কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছুটা লজ্জা পেল। কম্বল টেনে দিল বুক পর্যন্ত। তবে কাল রাতে তীব্র অনেক দেরি করে ফিরেছে, যদিও রীতি জানে না কখন। তবে গভীর রাতে তীব্র ঠোঁটের ছোঁয়া পেয়েছে তার মুখ জুড়ে, সাথে বিড়বিড় করে কিছু কথাও বলেছে। ঘুমের কারণে বোধগম্য হয়নি রীতির। রীতি মেয়ের মাথায় হাত বুলিয়ে একটু ঝুঁকে কপালে চুমু এঁকে দিল। এরপর তীব্রর দিকে ঘুরে তীব্রর কপালে ঠোঁট ছুঁয়ে সরতেই তীব্র পিট পিট করে একটু চোখ খুলে বলল, জান, কাল রাতের চুমু বাকি আছে, দিন এখন। রীতি কথা বাড়ালো না, মুচকি হেসে পুরো মুখে ঠোঁটের ছোঁয়া দিয়ে উঠতেই তীব্র বলল, জান ঘুমাবো। তো ঘুমান। বালিশ লাগবে তো? কতগুলো আছে, নিন। একটি আছে, তা আপনার কাছে। একদম ফালতু কথা বলবেন না, কাজ আছে আমার। তাছাড়া রাতে আপনি কোথায় ছিলেন? জানি না। অসভ্য, অসহ্য। ছাড়ুন, রোজ উঠে যাবে। কিন্তু তীব্র তো তীব্র। রীতি বিরক্ত হয়ে বলল, তীব্র প্লিজ। বলে নিজে একটু সরে রীতিকে শুইয়ে দিয়ে ওর বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল। আপাতত তার এই বউটাকে দরকার। অশান্ত মস্তিষ্ক শান্ত করতে কিছুক্ষণ রেস্ট দরকার। 2 বছর পর চারদিকে উৎসবের আমেজ শুরু হয়েছে। আজ হৃদ আর নীলিমার গায়ে হলুদ। সেই সকাল থেকেই ব্যস্ত হৃদি। তীব্র একটা অপারেশন শেষ করে সবাই এসেছে মির্জা বাড়িতে। তার এসব হইচই ভালো লাগে না। নেহাত বউ বাচ্চা আছে, তাই এসেছে। তীব্র গাড়ি থেকে নেমে দাঁড়াতেই বডিগার্ডরা এগিয়ে আসতে চাইলে তীব্র থামিয়ে দিয়ে বলল, আমি ভেতরে কোনো গার্ড চাই না। ওকে স্যার। তীব্র মুখে মাস্ক পরে বিরক্ত মুখে বাসায় ঢুকতে নজরে আসলো তার কলিজাটাকে, যে আপাতত বাবার মতোই বিরক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আবারও টুকটুকে লাল গাউন ফ্রকে অসম্ভব সুন্দর লাগছে রোজকে। রোজের এক হাত তিন্নির হাতে, অন্য হাত ধরে আছে একটা বড় চকলেট। তিন্নি রোজকে নিয়ে গুটি গুটি পায়ে হেঁটে মায়ের কাছে যাচ্ছিল, কিন্তু পথের মাঝে তাদের বেশ কয়েকবার থামতে হয়েছে। তার কারণ হচ্ছে সবাই একটু পরপর রোজকে থামিয়ে তার গুলুমুলু গাল টেনে আদর করে দিচ্ছে। কিন্তু এত আদরে রোজ বিরক্ত হচ্ছে। ছলছল চোখে তিন্নির দিকে তাকালো রোজ, যার অর্থ হচ্ছে আমাকে সবাই কেন থামাচ্ছে। পিচ্ছি তিন্নিও অসহায় চোখে বোনের দিকে তাকিয়ে আবারও হাঁটতেই রোজ তিন্নির হাত ছেড়ে দৌড়ে দিল। তিন্নি রোজকে দৌড়াতে দেখে নিজেও ওকে থামানোর জন্য দৌড় দিল। লাল গাউন পরিহিত রোজকে নিজের দিকে দৌড়ে আসতে দেখে তীব্র নিজেই বড় বড় কদমে এগিয়ে এসে কোলে তুলে নিল। তীব্র কোলে নিতেই সেখানে ছুটে তিন্নি চাচুকে দেখে খুশি হয়ে বলল, তোমার ছোট আম্মু কোথায় মামনি? ঠিক আছে, তুমি যাও, সাবধানে যাবে। তিন্নি খুশি হয়ে দৌড় দিল। তীব্র মেয়ের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আমার কলেজা? আম্মু যাব পাপ্পা, কিন্তু ওরা আমাকে বারবার থামাচ্ছে, আমার গা টানছে। মুখ ফুলিয়ে কাঁদো কাঁদো হয়ে রোজ বলতেই মনে হলো হৃদি কথা বলছে। তীব্র মাস্কের আড়ালে হাসল। মা মেয়ে কাদার দিকে সেম। তবে মেয়ের কান্নার কারণ জেনে ছোট্ট একটা শ্বাস ছাড়ল। আশেপাশে তাকিয়ে হৃদিকে না দেখে রাগ হলো। একা মেয়েকে ছেড়ে কোথায় আছে। তীব্র মেয়েকে বুকে মিশিয়ে নিতে রোজ বাবার বুকের সাথে মিশে গেল। তীব্র রোজের শান্ত মুখের দিকে তাকিয়ে ছোট্ট একটা শ্বাস ছাড়ল। 2 দিনের জ্বরে মেয়েটা একদম শান্ত হয়ে গেছে। তীব্র পকেট থেকে ফোন বের করে হৃদির নাম্বারে কল দিতেই ওপাশ থেকে ভেসে এলো হৃদির ব্যস্ত কণ্ঠস্বর, তীব্র, রোজ কোথায়? ওকে পাচ্ছি না। তীব্র একটু থেমেই বলে, রিল্যাক্স, রোজ আমার কাছে আছে, বাইরে আসুন। তীব্রর কল করার মিনিট কয়েকের মধ্যেই ছুটে এলো হৃদি। তীব্র রাগী গলায় বলল, ভাইয়ের বিয়ের জন্য কি মেয়েকে বলে গেছেন বেগম সাহেবা? হৃদি তা কিছু না বলে রোজ সহ তীব্রকে জড়িয়ে ধরল। অনেক ভয় পেয়েছিল রোজকে না পেয়ে। তীব্র আশেপাশে তাকিয়ে দেখলো মানুষ সুজন সবাই ওদের দেখছে। তীব্র বিরক্ত সবার তাকানো দেখে, তবে বিরক্ত হলেও সামলে নিল। জান, রিল্যাক্স, রোজ ঠিক আছে। হৃদি রোজকে কোলে নিয়ে সারা মুখে চুমু দিয়ে আবারও জড়িয়ে ধরল। তীব্র হৃদিকে অলরেডি ভয়ে দেখে আর কিছু বলল না। গায়ে হলুদের ফাংশন শুরু হয়েছে। যেহেতু বিয়ে গ্রাম্য স্টাইলে হচ্ছে, তাই ক্ষীর খাওয়ার জন্য বসানো হয়েছে হৃদকে। যদিও সেটা আগের দিন করা হয়, তবে হৃদ আগের দিন ব্যস্ত থাকায় সকালই করা হয়েছে। এদিকে হৃদ চোখ মুখ কুঁচকে তাকালো এত খাবারের দিকে। সবাই একে একে এসে খাইয়েছে ওকে। এতেই চরম বিরক্ত হৃদ।
রোজ তিন্নি মামার সাথে বসেছে ক্ষীর খেতে, সাথে আরও কয়েকটা বাচ্চা বসেছে। রোজের পরনে আজ হলুদ লেহেঙ্গা, হলুদ পরেই লাগছে দেখতে। তিনিও সেম লেহেঙ্গা পরেছে, ফর্সা শরীরে ফুটে উঠেছে বেশ। তীব্র কিছুটা দূরে দাঁড়িয়ে মেয়েকে দেখছে। মেয়ে তো তার খুশিতে আছে, তাছাড়া হৃদের কোলেই বসে আছে। তীব্র আশেপাশে তাকিয়ে বউকে খোঁজার চেষ্টা করে দেখল হলুদ একটা জামদানি শাড়ি পরে এদিকে ওদিকে ছোটাছুটি করছে হৃদিতা। তীব্র বিরক্তকর নিঃশ্বাস ফেলল। বউকে সে কাছেই পাচ্ছে না। কোথায় একটু জড়িয়ে ধরে বসে থাকবে? না তো। তীব্র আজ হলুদ রঙের শার্ট আর সাদা প্যান্ট পরেছে, তাতেই নজর করা সুদর্শন পুরুষ লাগছে। যদিও এসব পরা তার কাছে বিরক্তিকর, কিন্তু বউয়ের মন রাখতে পড়েছে সে। সব পুরুষই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকলেও তীব্র ফাংশন থেকে কিছুটা দূরে একটা চেয়ারে বসে আছে, যেখানে থেকে মেয়েকে স্পষ্ট দেখা যাচ্ছে। আপাতত তার কাজ মেয়েকে পাহারা দেয়া। হুট করেই একটা মেয়ে এসে তীব্রর পাশের চেয়ার টেনে বসল, কিন্তু তীব্র ঘুরেও তাকালো না। বেশ অনেকক্ষণ ধরে মেয়েটি তীব্রর দিকে বারবার তাকাচ্ছে। এক্সকিউজ মি। হ্যালো মিস্টার হ্যান্ডসাম। তীব্রকে নিশ্চুপ হয়ে বসে থাকতে দেখে মেয়েটা এবার তীব্রর হাতে হাত রাখতেই তীব্র এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে বলল, What's your problem? How dare you to touch me? মেয়েটি হুট করে তীব্রর এমন হুঙ্কারে ভয় পেয়ে গেল। কাঁপা কাঁপা গলায় বলল, আমি মানে Shut up. No one can touch me. Do you get it? বলেই তীব্র হনহন করে টেবিল থেকে একটা পানির বোতল নিয়ে পুরো হাতে ঢেলে দিল। লামিয়া, ছেলেটা কি তোর ছোঁয়ার জন্য এভাবে হাত তুললো? লামিয়া বান্ধবীর কথায় রাগী গলায় বলল, চুপ করবি? কে সুদর্শন পুরুষ? জানি না, তবে শহর থেকে এসেছে। ইস, কি বডি মাইরে! উফ, হটে নুটে চকলেট বয়। যাই বল, অ্যাটিটিউড মাশাল্লাহ। তোকে একবার তাকিয়ে দেখলো না? ও মাই গড, তোকে দেখে সবাই লাট্টু হয়ে যায়। আর সে? উফ, চুপ কর। কে এই ছেলে? মোনা হৃদির ছোট চাচার মেয়ে। বেশ কিছুক্ষণ ধরে লামিয়াকে খুঁজে চলছে। লামিয়া হলো মোনার খালাতো বোন। মোনা তার ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে এদিকে আসতেই লামিয়া বলল, মোনা, ওই ছেলেটা কে রে? মোনা এদিক ওদিক তাকিয়ে বলল, কোন ছেলে? আরে ওই যে সবচেয়ে হ্যান্ডসাম, ওই যে দেখা যাচ্ছে সুন্দর শার্ট, হলুদ শার্ট পরা ছেলেটা। মোনা এদিক ওদিক তাকিয়ে চোখ গেল তীব্রর দিকে। ভয়ে শুকনো ঢোক গিলে বলল, ভুলেও ওটার দিকে আগাস না বোন। তুই জানিস না উনি কে? উনি হলো তীব্র চৌধুরী। বড় লোক মনে হয়। তুই পাগল? বড়লোক মানে একদিকে ডক্টর, অন্যদিকে বিজনেসম্যান। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। গ্রামে যে হসপিটাল হচ্ছে এটাও উনি করছেন। আবার 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 কি? কিছু না, ভালো চাইলে তীব্র চৌধুরীর থেকে দূরে থাক। বলেই মোনা চলে গেল। মোনা যেতেই লামিয়া বাঁকা হেসে বুকের আঁচলটা একটু নামিয়ে নাভির দিকটা বের করে তীব্রর আশেপাশে ঘুরঘুর করতে লাগলো। কিন্তু তীব্র সে একবার আলসেমি করেও চোখ তুলে দেখল না। শুধু যে লামিয়া তা নয়, আরও কিছু সুন্দরী মেয়ে তীব্রর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েও সক্ষম হলো না। এদিকে হৃদিতা এদিক ওদিক দৌড়াদৌড়ি করে সবই এসে দাঁড়ালো মেয়ের খোঁজে। রোজ দিন দিন বড় হচ্ছে আর দুষ্ট হচ্ছে, এক জায়গায় স্থির থাকে না মেয়েটা। ভাইয়া, রোজ কোথায়? হৃদ মুচকি হেসে বলল, তোর মেয়ে আন্ডারগ্রাউন্ড লোকের মেয়ে তো, তাই আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। মানে ওই যে ওই টেবিলের নিচে দেখ। হৃদি হকচকিয়ে তাকালো স্টেজের টেবিলের দিকে। সেখানে একপাশে দাঁড়িয়ে আছে লাবিব। হৃদি সেখানে যেতেই লাবিব হকচকিয়ে তাকালো হৃদির দিকে। ভাবি আপনি? রোজ কোথায় ভাইয়া? রোজ মানে রোজ। হৃদি বিরক্ত হয়ে টেবিলের ওপর কাপড়টা তুলতে হা হয়ে গেল। রোজ, আপনি এসব কি করছেন? তীব্র আমতা আমতা করে বলল, কই কিছু না। হৃদি কটমট করে বলল, কিছু না তো। এইসব কি? কেন দেখতে পাচ্ছেন না কেক খাচ্ছে? হৃদি থপ করে বসে কপাল চাপড়াতে লাগলো। কি অবস্থা করেছেন ওর? আমি কিছু করিনি। কিছু করেননি? সব নষ্টের গোড়া আপনি। ওকে কেন কেক এনে দিয়েছেন? ও কেক খাচ্ছে। আল্লাহ, ও কেক খাচ্ছে নাকি কেক দিয়ে গোসল করছে? কি অবস্থা দেখেছেন?
ছোট্ট রোজ মায়ের রাগে মুখ দেখে ঠেলে ঠেলে বাবার পিছনে লুকাতেই হৃদি চট করে রোজের হাত ধরে বলল, এই মেয়ে তুই কোথায় যাচ্ছিস? বাবার আদরে খুব সাহস হয়েছে তাই না? আয় এদিকে আয়। রোজ ক্রিম আলা ছোট্ট ছোট্ট দুহাত দিয়ে বাবাকে জড়িয়ে ধরল, যার ফলে পুরো ক্রিম লেগে গেল তীব্রর পাঞ্জাবিতে। আবারও ক্রিম আলা মুখ গুজে দিল বাবার বুকে, যার ফলে পুরো ক্রিম লেগে গেল তীব্রর পাঞ্জাবিতে। আল্লাহ, এই আপনি না এইসব খান না, তাহলে আজ এসব কি করছেন ওর সাথে? তীব্র রোজকে দুহাতে আগলে নিয়ে বলল, ওই আর কি, আমার জান খাইয়ে দিয়েছিল তাই। আরো দেন আদর, ওকে সারাদিন আদর আদর করে বাদরি তৈরি করুন। তখনই রোজ বাবার বুকে থেকে মুখ তুলে বলল, পাপা, মাংকি মানে বানর। আম্মু, মাংকি মানে বানর। মেয়ের কথা শুনে হৃদি তাজ্জব বনে গেল। তীব্র ফিক করে হেসে দিতেই হৃদি রাগী গলায় বলল, দুজনই বের হন। উফ, শান্তি নেই। 5 মিনিট তুই চোখের আড়াল হলেই তোদের দুষ্টুমি শুরু হয়ে যায় তাই না? আর আপনাকে তো আমি পরে দেখছি। বেরোন জলদি, একটু পরে নীলরা চলে আসবে সবাই। আমার মেয়ে, উফ আল্লাহ। তীব্র লাবিবকে ইশারা করতেই এপাশের লাইট অফ হয়ে গেল। দিনের সময় হলেও ডেকোরেশনের জন্য বড় লাইটের ব্যবস্থা করা হয়েছে। সেই সুযোগে তীব্র মেয়েকে নিয়ে টেবিলের নিচে থেকে বেরিয়ে এলো। মেয়ের কাছে সে বাবা হলেও বাকি সবার কাছে সে তীব্র চৌধুরী, অ্যাটিটিউডের বস তীব্র চৌধুরী। রাত তখন বাজে 12টার কাছাকাছি। আজ সবাই রং খেলবে, তাই সবাই ছোটাছুটি করছে। আয়ান তার 2 বছরের ছেলেকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে আসলো। ছেলে মায়ের জন্য কান্নাকাটি করছে, আর মায়ের এদিকে খোঁজও নেই। কাঁদিস না বাবা, তোর মা তোকে মাঝে মাঝে ভুলে যায়। এইরূপ ভাবি। মেঘ কোথায়? রূপালী আয়ানের ডাকে এদিক ওদিক তাকিয়ে বলল, মেঘলা হয়তো ওই দিকে, ওখানে রং খেলা হবে। আয়ান বিরক্ত হয়ে ছেলেকে নিয়ে যেতেই দেখে মেঘলা হৃদি রং নিয়ে ছোটাছুটি করছে, যদিও রং না, সেটা আবির। আয়ান অবাক হয়ে তাকিয়ে মনে মনে ভাবল, এরা কি বাচ্চা নাকি? এই এই থাম থাম, কি শুরু করেছিস এসব? ভুলে গেছিস নাকি তোরা এখন বাচ্চার মা? মেঘলা চট করেই বলে উঠল। তো আয়ান আয়ুষকে মেঘলার কোলে দিয়ে বলল, তো ছেলে নিয়ে খেল। তোর কি আমাদের খুশি সহ্য হয় না? হৃদির কথায় আয়ান চোখে চশমা পরে ছেলেকেও চশমা পরিয়ে দিয়ে বলল, না রে। বলেই মুঠোয় আবির নিয়ে মাখিয়ে দিল মেঘলার গালে। আয়ান, আজ তুই থাম। বলেই মেঘলা ছেলেকে নিয়ে কিছু দূরে গিয়ে হঠাৎ হো হো করে হেসে উঠল, কারণ আয়ান দৌড়াতে গিয়ে তীব্রর সাথে ধাক্কা লেগে ধপাস। আয়ুষ মায়ের হাসি দেখে সেও হেসে উঠল। স্যার, আর ইউ ওকে আয়ান? জি স্যার। আয়ান বসে থেকে কথা বলার মাঝেই রূপালী আর হৃদি এক গাদা আবির নিয়ে আয়ানের মুখে মাখিয়ে দৌড় দিল। আয়ান হতভম্ব হয়ে তখনও বসে আছে। ব্যাপারটা বুঝতেই নিজেও উঠে দৌড় দিল। তীব্র মুচকি হাসল। রোজ এসব দুষ্টমি করা মায়ের কাছ থেকে পেয়েছে। মাঝে মাঝে হৃদিকে নতুন রূপে দেখে মুগ্ধ হয় তীব্র। হৃদির মাঝে বাচ্চা বেরোয়েছে, সেই শান্ত শক্ত হৃদি এখন কতটা চঞ্চল ভেবেই বিস্তর হাসল তীব্র। সাদা পাঞ্জাবি পরিহিত সুদর্শন তীব্রকে দেখে আবারও এক দফা ক্রাশ খেল লামিয়া। চোখে তার কালো সানগ্লাস, কানে মোবাইল ধরে আছে। উফ, ফোন ধরার স্টাইল দেখেই আরও কয়েক দফা ক্রাশ খেল লামিয়া। হাতে আবির নিয়ে তীব্রর দিকে এগিয়ে গেল। তীব্রর সামনে দাঁড়িয়ে আছে লাবিব। বস রং খেলবে না, তাই তারও আর খেলা হচ্ছে না। লাবিব লামিয়াকে তীব্রর দিকে যেতে দেখেই বলল, এদিকে পার্সোনাল এরিয়া মিস, ওখানে প্রবেশ নিষিদ্ধ। হোয়াট? জি ম্যাম। কিন্তু আমি তো ওকে আবির মাখাতে চাই। ওনাকে মানে ইউ মিন তীব্র চৌধুরী? অফকোর্স। আপনি কেন? কেউ যদি ভুলেও এই কাজ করে তো সোজা উপরে উঠে যাবে মিস। শুধু ওয়াইফ ছাড়া কারো ছোঁয়া ওনার সহ্য হয় না। কথাটা বিড়বিড় করে বলে তাকালো লামিয়ার দিকে। আপনি তীব্র চৌধুরীকে হয়তো জানেন না, জানলে নিজেকে বাঘের দাওয়াত দিতেন না। এখন কেটে পড়ুন, স্যার রেগে যাবেন। কথাটা বলেই হাঁটতে শুরু করলো লাবিব। সে বুঝে পায় না বিয়ে করে বাচ্চার বাপ হওয়ার পরেও এত মেয়ে কিভাবে তার বসকে পছন্দ করে। কই, আজ পর্যন্ত একটা বউ ছাড়া কেউই ওর দিকে তাকালো না, যদিও তীব্র পছন্দ করার মতোই। হাহ, কি জীবন মাইরি। আগে বছর জন্য রোজ রাতে একটা একটা করে নতুন নতুন মেয়ে কাছে পাঠাতে হতো, আর এখন
এখন কাছে পাঠানো তো দূর, 3 ফুট দূরে সরিয়ে রাখতে হচ্ছে। বলা তো যায় না, রাগ উঠলে বিয়ে বাড়ি তখন ধ্বংসপুরীতে রূপান্তরিত হবে। আবির খেলায় মত্ত পুরো মির্জাবাড়ি, বাদ যায়নি কেউই। আমির চৌধুরী লাল রং মেখে ভূত হয়ে খুঁজে বেড়াচ্ছেন বেহাই মশাইকে। মিস্টার আরফিন তাকে লাল রঙে গোসল করিয়েছে ইতোমধ্যে। মিস্টার আরফিনকে খোঁজার মাঝেই নজর এলো তীব্রকে সাফ দেখে হিংসা হলো আমির চৌধুরীর। তবে যাই হোক, ছেলে বিয়ে বাড়িতে এসেছে, সেটাই অনেক। কথাটা ভেবেই এদিক ওদিক তাকিয়ে মিস্টার আরফিনকে খুঁজতে লাগলো। আজ মিস্টার আরফিনকে রঙে চুবাবে বলেই ঠিক করেছে আমির চৌধুরী। তবে আশেপাশে খুঁজে মিস্টার আরফিনকে দেখতে পায়। নাতনিকে কোলে নিয়ে ঘুরছে মিস্টার আরফিন। রোজকে ওনার কোলে দেখে আমির চৌধুরী পরিকল্পনা ভেস্তে যায়। তবে আমির চৌধুরীও কম না, সোজা গিয়ে হাজির ছেলের সামনে। তীব্র ল্যাপটপ থেকে মুখ তুলে বাবার দিকে তাকিয়ে ভুরু কুঁচকাল। এমন রং মেখে ভূত হয়ে ঘুরছে কোনো ড্যাড? বুড়ো বয়সে হাঁটলে জোরে লাগানো কঠিন, জানো তো নিশ্চয়। ছেলের কথায় আমির চৌধুরী ব্যঙ্গ করে বললেন, তোর শ্বশুরকে কথাটা গিয়ে বল, তোর শ্বশুর এই অবস্থা করেছে আমার। তীব্র ল্যাপটপ অফ করে বলল, প্ল্যান কি ড্যাড? আমির চৌধুরী ছেলের কথায় অবাক হলো না। উনি জানে তার ছেলে চতুরতার মূর্তি। পরিকল্পনা যাই হোক, রোজকে কোলে নিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে তোর শ্বশুর। তীব্র মেয়ের কথায় এতক্ষণে ভাব ছেড়ে বলল, আমার রোজ কিন্তু এটুকু বাচ্চা, তোমরা আমার মেয়েকে কেন হাতিয়ার বানাচ্ছ? কথাটা বলে ছুটল মেয়ের কাছে। সাদা একটা ড্রেস পরে 2 ধারে 2 ঝুঁটি বেঁধে নানুর কোলে চড়ে ঘুরছে রোজ। তীব্র ঝটপট পায়ে এসে মিস্টার আরফিনের কোল থেকে রোজকে নিয়ে মেয়ের চোখে সানগ্লাস পরিয়ে দিয়ে ভুরু কুঁচকে তাকালো মিস্টার আরফিনের দিকে। বিয়ে লড়াই করুন, আমার মেয়েকে মাফ করুন। মিস্টার আরফিন ক্যাবলা হেসে বললেন, কি যে বলো না বাবা, এই বয়সে। ব্যাস, কথা থেমে হা হয়ে গেল মিস্টার আরফিনের। কারণ আমির চৌধুরী 1 বালতি ভর্তি রং এনে মিস্টার আরফিনের শুভ্র পাঞ্জাবি কালারিং করে দিয়েছে ইতোমধ্যে। থমথমে হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে হাসির রোল পড়ে গেল। তীর হো হো করে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আমির চৌধুরী বেশ ভাব নিয়ে বললেন, শুরু কিন্তু আপনি করেছেন বিআই মশাই। মিস্টার আরফিন ফিক করে হেসে উঠল, সাথে আমির চৌধুরীও। হুট করে তীব্রর গালে পেছন থেকে একটি মসৃণ হাত আবির লাগিয়ে দিয়ে পালাতে চাইল, পালাতে পারল না। তীব্র ধরে ফেলল। সরি। রোজ মাকে দেখে খিলখিল করে হাসতে লাগলো। আমি রং করবো বাবা। তীব্র চোখ মুখ কুঁচকে বলল, এসব ভালো না আম্মু। কিন্তু রোজ বাবার কথা মানতে নারাজ। তীব্র কটমট করে চাইল হৃদির দিকে, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হলো না। আবার হুট করেই বেজে উঠল গান। তাতে বাবার কোল থেকে নেমেই নেচে উঠল রোজ। হৃদি মেয়েকে বাবার কোল থেকে নামিয়ে বলল, আমার জান, নাচো নাচো। গানের সাথে মা মেয়ের তাল মেলানো দেখে হাসল তীব্র। এইটাই তীব্রর দুনিয়া। চারদিকে তখন বিয়ের আনন্দে মুখরিত চারপাশ। 2টি জীবন বেঁধে গেল একটা স্বাক্ষর আর 3টা কবুল বলায়। হৃদি আর নীলিমার বিয়ে সম্পূর্ণ হয়েছে। তারা দুজন সারা জীবনের মতো বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হলো। শুধু কি জীবন বেঁধে গেল 2টো মানুষের মনের ভেতরে তৈরি হওয়া হাজারো স্বপ্ন, আশা, ভালোবাসা। বিয়েটা মির্জাবাড়ি হলেও রিসেপশন ঢাকায় হবে। সেই সুবাদে রাতেই মির্জাবাড়ি থেকে নিজের ফ্ল্যাটে এসেছে হৃদ। ফ্ল্যাটের চারপাশে সবুজ বাতিতে সাজানো হয়েছে। এখান থেকে শুরু হোক হৃদ নীলিমার ভালোবাসাময় নতুন জীবন, নতুন সংসার। সব পিছুটান ছেড়ে শুরু হোক এক নতুন প্রভাত। হৃদের বাসা থেকে ফিরতে ফিরতে প্রায় রাত হয়েছে হৃদি তাদের। চৌধুরী বাড়ি থেকে হৃদের বাসা বেশি দূরে না হওয়ায় চৌধুরী বাড়িতেই ফিরে এসেছে হৃদি। 2 দিন ভীষণ ব্যস্ত ছিল। হৃদের বিয়ের সব দায়িত্ব রূপালী আর হৃদি পালন করেছে। বাবা মা আর বোনের দায়িত্ব সামলাতে বেশ হিমশিম খেতে হয়েছে তাদের। যদিও সবাই ছিল, তবুও হৃদের নতুন জীবনে হৃদি কোনো কমতি রাখতে চায় না। এখন হয়তো সে পরিপূর্ণ একজন নারী, যার মা, স্বামী, সন্তান, পরিবার, সংসার সব আছে। তবে একসময় হৃদয় ছিল যে তাকে বাঁচিয়ে রেখেছে। তাই ভাইয়ের বিয়েতে কোনো প্রকার কমতি রাখতে রাজি হয়নি হৃদিতা। ঘুমন্ত মেয়েকে বিছানায় শুইয়ে দিল তীব্র। কয়েকদিন থেকে বউ তার যেন নেই ভাব। হৃদের বিয়ের কথা ভেবে তেমন কিছু বলেনি। হৃদিতা তীব্রকে দেখে এক ছুটে এসে জড়িয়ে ধরতেই তীব্র বলল,
কি ব্যাপার, আজ বরের কাছে যা? মনে পড়লে আপনার বর আছে? হৃদি কিছু না বলে আরও একটু গভীরভাবে তীব্রকে জড়িয়ে ধরল। এবার শান্তি লাগছে। যান, ঠিক আছে? হুম টায়ার্ড? হুম তীব্র আর কিছু না বলে হৃদি তাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। লাইট অফ করে দিয়ে নিজেও শুয়ে পড়ে জড়িয়ে ধরল আস্তে পৃষ্ঠে। হৃদি মুচকি হেসে তীব্রর মাথায় হাত বুলিয়ে দিতেই তীব্র হৃদির গলায় মুখ বুঝল। এর চেয়ে শান্তি কিছু নেই। কেটে গেছে কয়েকটা দিন। চৌধুরী বাড়িতে আজ মেহমানে ভর্তি। হৃদির বিয়ে উপলক্ষে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। মির্জা বাড়ির সবাই এসেছেন। হৃদি সবার জন্য চা করে আনে। বড় মা, আপনার জন্য চা নিয়ে এসেছি। রাদিফের মা একবার তাকালো হৃদির দিকে, হাতে চাটা নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, একটু বসবি আমার কাছে? কি হয়েছে বড় মা, কোনো সমস্যা হচ্ছে? আমাকে একবার বলবি রাফিদ কথায়? জানিস রাফিদ তোকে অনেক ভালোবাসতো, কিন্তু আমি কখনো তোকে আমার ছেলের বউ হিসাবে মানতে পারতাম না। তাই রাফিদকে আমার কসম দিয়েছিলাম যাতে... এসব কথা থাক বড় মা, আমি জানি না রাদীপ ভাইয়া কোথায় আছে, তবে যদি জানতে পারি অবশ্যই জানাবো আপনাকে। আমাকে মাফ করে দিবি রিদু? এসব কি বলছেন বড় মা, আপনি প্লিজ আর এসব কথা বলবেন না। আমি খুব খুব ভালো আছি, আর আমি চাইবো ভাইয়া যেখানে থাকুক সুখে থাকুক। বড় চাচি দীর্ঘশ্বাস ফেলে হৃদির মাথায় হাত বুলিয়ে দিলেন। তখন যদি সে মেনে নিত হৃদিকে, তাহলে আজ রাদিফের এমন সুখী একটা সংসার হতো। কিন্তু আফসোস, দাঁত থাকতে দাঁতের আমরা মূল্য বুঝি না। খাওয়া দাওয়া শেষ করে বড়রা সবাই রেস্ট করছেন। মেয়েদের দলগুলো বসেছে আড্ডায়। বাগানের দিকে বসেছে সবাই। হালকা শীত শীত আমেজে বেশ লাগছে এই সময়টা। এই রিদু, এই মেয়েটা কে রে? মেঘলার কথায় হৃদিতা তাকালো দূরে দাঁড়িয়ে থাকা সুন্দরী লামিয়ার দিকে। ও হচ্ছে লামিয়া, মোনার খালাতো বোন। সেই অনুষ্ঠান থেকেই দেখছি ভাইয়ার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়েই আছে। হৃদি মুচকি হেসে বলল, তোদের ভাইয়া তো দেখারই মতো, তো দেখবে না? তোর হিংসা হচ্ছে না? যে মানুষ মেয়েদের থেকে দূরে থাকতে আশেপাশে গার্ড লাগিয়ে রাখে, তাকে নিয়ে কি আর হিংসে হয়? হয় না তো, বরং গর্ব হয়। কি এক পিকচার বানিয়েছিস মাইরি। হৃদি মেঘলার কথায় খিলখিল করে হেসে বলল, আমাকে কিছুই করতে হয়নি, উনি নিজেই এমন। এই শুনুন। হৃদির ডাকে তীব্র পিছনে ফিরতে হাঁ হয়ে তাকালো হৃদির দিকে। কালো পাতলা শাড়িতে ভীষণ আবেদনময়ী লাগছে হৃদিকে। মুখে তেমন কোনো সাজ নেই, কিন্তু ঠোঁটে গাঢ় লিপস্টিক। তীব্র শুকনো ঢোক গিলে হাঁ হয়ে তাকিয়ে আছে। হৃদি তীব্রকে এভাবে তাকিয়ে থাকতে দেখে এগিয়ে এসে দুহাতে তীব্রর গলা জড়িয়ে ধরল। তীব্র তখনও থ হয়ে দাঁড়িয়ে আছে। হৃদি তীব্রকে হাঁ হয়ে থাকতে দেখে তীব্রর হাত নিজের কোমরে রাখল। এসব কি চান? কি মানে কি? না মানে মেরে ফেলার পরিকল্পনা আছে নাকি? হৃদি কিছুটা ভাব নিয়ে বলল, যে অনেক আগেই মরেছে তাকে আর কি মারবো? তীব্র কোমরের বাঁধন শক্ত করে ধরে বলল, তাই না? হৃদি তা লজ্জায় তীব্রর বুকে মুখ লুকাতে দেখে মুচকি হাসল তীব্র। কোথায় থেকে কোথায় চলে এসেছে সে। তার জীবনে কখনো এমন কোনো দিন আসবে ভাবেনি তীব্র। যাকে শুধু শারীরিক চাহিদা মনে করেছিল, সে এখন তার সবটা জুড়ে বিস্তার করছে। শ্যামকন্যা তাকে স্থির করেছে। তার উদ্দেশ্যহীন জীবনে এসেছে আলো হয়ে। পথ ভোলা পথিকের জীবন সাজিয়ে দিয়েছে। তীব্রকে পাক্কা সাংসারী করেছে। ছোট্ট একটা পরী উপহার দিয়েছে তাকে, যার হাসিতে তীব্রর দুনিয়া আরো সুন্দর থেকে সুন্দর করেছে। জান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবনে আসার জন্য, আমাকে ছোট্ট আরও একটা জীবন উপহার দেওয়ার জন্য। জানেন, রোজকে যখন আমি প্রথম দেখেছিলাম, স্যাঁতস্যাঁতে জায়গায় একটা দোলনায় ঘুমন্ত এক রাজকন্যা। উল্টানো গোলাপি ঠোঁট, টমেটোর মতো লাল লাল দুটো গাল, আমার মতো নীলাভ চোখের মনে, একদম ঘুম পড়ে। আমি যখন ওকে কোলে তুলে নিলাম, তুলতুলে একটা শরীর আমার বুকের মাঝে জড়িয়ে ধরতে মনে হলো আমি যেন সব কিছু পেয়েছি। এই অনুভূতির জন্য তো 7 ক্ষণও মাফ করা যায়। হৃদি অনুভব করলো তীব্র হৃদয় স্পন্দন, যা শুধু তাদের জন্যই ধকধক করে। ভালোবাসি তীব্র, ভীষণ 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 ভালোবাসি আমি আপনাকে। পুরো দুনিয়া বদলে যাক, তুই শুধু আমার থাক। তীব্র ঝট করে হৃদিকে কোলে তুলে নিল। বিছানায় শুইয়ে আলতো করে ঠোঁট ছোঁয়ালো কপালে।
হৃদি আবেশে চোখ বন্ধ করে নিল। তীব্র ওর মুখটা ধীরে ধীরে হৃদির কানের কাছে নিয়ে এসে ছোলো ভয়েসে বলল, আমার তীব্রতায় ঘেরা শুভ্র সকাল আপনি বেগম চান। আমার বিষাক্ত জীবনের পবিত্র ফুল আপনি। আমার বেঁচে থাকার কারণ আপনি। আপনাতে শুরু, আপনাতে শেষ আমি। কারণ আপনাতে আমি চান। শেষ সমাপ্তি পর্যন্ত আপনাতেই মিশে থাকতে চাই। আমি মরে গিয়েও আপনাতেই বাঁচতে চাই। আর বেঁচে থাকলে আপনাতে আমি হয়ে বাঁচতে চাই বেগম সাহেবা। হৃদির চোখ জোড়া আনন্দ অশ্রুতে ভিজে গেল। এত এত ভালোবাসা পেয়ে সে তো ধন্য। শ্যামকন্যার ভয়ঙ্কর পুরুষ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার জীবনে আসার জন্য, আমাকে একটা ছোট্ট পরী উপহার দেওয়ার জন্য, আমার এই জীবনটাকে তীব্রময় সুখে ভরিয়ে দেওয়ার জন্য। ভালোবাসা অদ্ভুত এক রহস্য যা ভেদ করা সম্ভব না। কারণ ভালোবাসা যেমন একজনকে বাঁচতে শেখায়, তেমনি আবার ভালোবাসাই ঠেলে দেয় মৃত্যুর মুখে। ভালোবাসা কখনো কালো চামড়া সাদা চামড়াই হয় না, ভালোবাসা হয় দুটি মনের মিলনে। অথচ আমরা আজও সাদা কালো গায়ের রং ভেদাভেদ করে ভালোবাসি। গায়ের রং আল্লাহ পাকের সৃষ্টি, এখানে মানুষের কোনো হাত নেই। আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা মানুষই সুন্দর, শুধু দেখার মাঝে যত ভিন্নতা। সে যাই হোক, সব কিছুই মন মানসিকতার ব্যাপার। রাত প্রায় 2টার কাছাকাছি। এরই মাঝে চৌধুরী বাড়ি স্তব্ধ হলেও আজ চৌধুরী বাড়িতে চলছে ঈদ আয়োজন। হৃদি রূপালী ব্যস্ত হাতে রূপা ঈদের সব রান্না করছে। আজ বাসায় প্রায় কাজের লোকদের ছুটি। ঈদ উপলক্ষে সবাইকে ছুটি দেওয়া হয়েছে, সাথে ঈদ বোনাস সহ তাদের পরিবারকে শপিং করিয়ে দেওয়া হয়েছে। ঈদে পরিবারের সাথে কাটানোর মতো আনন্দ আর কিছুতেই নেই। তাই এবার যার যার পরিবারের সাথে ঈদ পালন করেছে সবাই। আর তাই রূপ হৃদি ব্যস্ত আছে রান্না নিয়ে। সেমাই ফ্রিজে রাখতে রাখতে বললেন, ছোট বউ, তীব্র বাবা কিন্তু তোমাকে কয়েকটা হাঁক দিছে, তুমি যাও পরে, আমি দেখতাছি, নয়তো হই রাগ করতো। হৃদি বিড়বিড় করেই বলল, অসভ্য লোক, নিশ্চয়ই কোনো অশুভ কাজের জন্য ডাকাটা কি ওনার? চিনি না আমি তাকে। কিছু কইলা ছোট বউ? না খালা। রাহিমা খালার কেউ নেই, তাই উনি চৌধুরী বাড়িতেই থাকে, চৌধুরী বাড়ির একজন সদস্য হিসেবে। গিয়ে দেখি আয় রিদু, রোজ তো তোকে ছাড়া ঘুমাচ্ছে না বলে গেল তীব্র। মেয়েটাকে ঘুম দিয়ে আয়, সকাল সকাল উঠতে হবে, ঘুম না হলে সারাদিন বিরক্ত হবে বাচ্চাটা। এ তো হয়ে গেছে আপু, এইটুকু হলেই যাব। বলার সাথে সাথেই তুমুল আওয়াজে বেজে উঠল হৃদির ফোন। সেখানে জলজল করে উঠল রোজের আব্বু নামটি। হৃদি ফোন ধরল না, ঠিক তার কয়েক মিনিটের মধ্যেই মেসেজ এলো, রোজের আম্মু ওরফে আমার বেগম চান, জলদি রুমে আসুন, রাতে আমি গেলে সবার সামনে তুলে নিয়ে আসবো, সময় কিন্তু 5 মিনিট। হৃদি ছোট্ট শ্বাস ফেলল, সময় দেখলো 3 মিনিট বাকি। হৃদি জানে এবার না গেলে তীব্র সত্যি এসে সবার সামনে কোলে করে তুলে নিয়ে যাবে। যদিও সবার হয়তো বিষয়টা শুয়ে গেছে, হৃদি বিরক্ত হলো। নিজের তো লাজ লজ্জা নেই, কিন্তু আমাকে এই লোক লজ্জা দিয়েই একদিন মেরে ফেলবে, অসভ্য। হৃদি তার রূপালীকে রোজের বাহানা দিয়ে ব্যস্ত পায়ে ছুটল রুমের দিকে। হৃদিকে ছুটতে দেখে রূপালী আর রহিমা খালা মুখ টিপে হাসল। এতদিনে তারাও সবটা বুঝে গেছে, বউ ছাড়া তীব্রর ঘুম হয় না, ইভেন হৃদি ছাড়া তীব্রর কোনো কাজই হয় না। বড় বউ, সব তো হইছে, এখন তুমি ঘরে যাও, কয়েক ঘন্টা পর তো উঠাই লাগবো, এটুকু আমি করতে পারবো। না খালা, আপনি গিয়ে আরাম করুন, আমি দুধটা জাল দিয়েই চলে যাব। তো লও, দুজনে একলগেই যাই। হৃদি ঘেমে নিয়ে একাকার হয়ে রুমে আসতেই দেখে তীব্র রোজের 2 পা আলতোভাবে নিজের কোলে তুলে নিয়ে এক হাতে পা ধরে মিনি ফ্যান দিয়ে রোজের পায়ের মেহেদি শুকাচ্ছে। হৃদি হতবাক হয়ে একবার তীব্র তো একবার রোজের পা দেখছে। ছোট্ট ছোট্ট পা দুটি পায়ে তীব্র খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে। ঘুমন্ত রোজ যেন নড়াচড়া করে মেহেদি নষ্ট না করে ফেলে, তাই মেয়ের পা দুটো পাহারা দিচ্ছে বসে বসে। 2 বছরের পিচ্ছি রোজের হাতে পায়ে সুন্দর করে মেহেদি দেওয়া। হৃদি অবাক হয়ে এগিয়ে আসতেই আরও বেশি অবাক হলো, রোজের পায়ের তালুতেও মেহেদি দেওয়া। এইসব কি করছেন? পায়ের তালুতে কে মেহেদি দেয় শুনি? আমি দিই বলেই মেয়ের কপালে চুমু দিয়ে আদুরে গলায় বলল, আমার রেড প্রিন্সেস, আমার কলিজা, আমার জান বাচ্চা। তীব্র এবার মনোযোগ সহকারে দেখল মেহেদি শুকিয়েছে নাকি।
মেহেদি শুকিয়েছে দেখে দুপা আলতো করে ধরে ঠোঁট ছোয়ালো পায়ের পাতায়। আবারও পা দুটো নিজের কোলে রেখে মেহের দুহাত পরপর চুমু দিল। হৃদি মুগ্ধ হয়ে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল মেয়ের জন্য তীব্রর পাগলামো। হাতে পায়ে যেন মেহেদি লেপটে না যায় সেজন্য গত 2 ঘন্টা যাবৎ মেয়েকে পাহারা দিচ্ছে তীব্র। রোজের প্রতি তীব্রর এই অতিরিক্ত কেয়ার আর ভালোবাসা দেখে হৃদি হাসল। সব বাবার কাছে মেয়েরা স্পেশাল হলেও তীব্রর কাছে রোজ অতিরিক্ত স্পেশাল। তাদের ভালোবাসা একমাত্র সন্তান, তাদের ভালোবাসার অস্তিত্ব। সব ভালোবাসা মেয়ের জন্যই বুঝি। তীব্র তাকালো ঘরমাক্ত হৃদির দিকে। রোজকে আলতো করে সরিয়ে দিয়ে টান দিয়ে নিজের উপর ফেলল। হৃদি অবাক হয়ে বলল, আরে আরে কি করছেন? ঘেমে আছি তো, ছাড়ুন। তীব্র হৃদির কোমর চেপে ধরেই বলল, ডাকি কানে যায় না? আরে রান্না করছিলাম তো, ছাড়ুন। তীব্র হৃদির ঘাড়ে মুখে গুজে চুমু খেয়ে স্লো ভয়েসেই বলল, তো? হৃদি ছোটাছুটি করে বলল, তো মানে কাল ঈদ, কত মেহমান আসবে বাড়িতে, রান্না করতে হবে না, তাই আগে থেকে কিছুটা করে রাখলাম, ছাড়ুন। তীব্র হৃদির গলায় ছোট্ট ছোট্ট চুমু দিয়ে বলল, আমরা এখন আপনাকে লাগতে চান, তাই নো ছাড়াছাড়ি, শাস্তি স্বরূপ পাওনা নিয়ে ছাড়বো। হৃদির শরীর মৃদু কাঁপতে শুরু করলো। তীব্রর বেপরোয়া হাতের ছোঁয়া বাড়তে হৃদি মশরামশরি শুরু করলো। কিন্তু তীব্র সে কি আর কোনো বাধা মানবে? অজ্ঞতা হৃদি চুপচাপ মেনে নিল তীব্রর রোমান্টিক অত্যাচার। হৃদির নরম ঠোঁটের মাঝে তীব্র নিজের সুখ খুঁজে নেয়। কাঁপা কাঁপা দেহে হৃদয় তীব্রকে সঙ্গ দিতে উন্মাদ আজ। তীব্র আস্তে আস্তে ঘনিষ্ঠ হতে থাকে হৃদির সাথে। কিছুক্ষণ পর মৃদু শীতকার গঙ্গানের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে রুম জুড়ে। শোনা যায় হৃদি তার উষ্ণ আকুতি মিনতি। চারিদিকে তখন ফজরের আজান দিচ্ছে। হৃদি গোসল সেরে এসে হাঁটু সমান ভেজা চুলগুলো শুকাচ্ছে। নামাজ পড়ে এখন কিচেনে রান্না দেখতে হবে। তীব্র তখন গোসল সেরে একেবারে উজু করে এসেছে। দুইজনে একসাথে নামাজ আদায় করে নেয়। হৃদি নামাজ পড়ে উঠতেই তীব্র হৃদির কোমর পেঁচিয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, ঈদ মোবারক বেগম জান। হৃদি এক পা উঁচু করে তীব্রর কপালে চুমু দিয়ে বলল, ঈদ মোবারক ডক্টর সাহেব। তীব্র গাল ফুলিয়ে বলল, জান প্রাণ কলিজা আর কত কিছু আছে, সেগুলো তো বলতে পারেন নাকি? তীব্রর বাচ্চামো দেখে হৃদি খিলখিল করে হেসেই বলল, বলতে তো পারি, যেমন ধরুন রাক্ষস মশাই। রাক্ষস? তো কমই বা কিসে? কি অবস্থা করেছেন গলায় লাভবাইট দিয়ে, এখন আমাকে সারাক্ষণ গলায় ওড়না পেঁচিয়ে রাখতে হয়, থাকা লাগবে এইভাবেই। তীব্র দুষ্ট হেসে বলল, আপনি তো টেস্টি হলে আমার কি দোষ? হৃদি কিছুটা লজ্জা পেয়ে মুখ লুকালো তীব্রর বুকে। হৃদিকে লজ্জা পেতে দেখে তীব্র হেসে বলল, এত বছর এত লজ্জা আসে কোত্থেকে ম্যাডাম? হৃদি কিছু বলার আগে ভেসে এলো ছোট্ট রোজের আদুরে ডাক, পাপা। রোজ উঠে বসে গোল গোল চোখে ড্যাব ড্যাব করে দেখছে তার হাত পায়ের দিকে। তীব্র হৃদিতা মেয়েকে অবাক হতে দেখে হেসে এগিয়ে গেল মেয়ের কাছে। তীব্র মেয়েকে কোলে তুলে নিয়ে গালে কপালে চুমু খেয়ে বলল, ঈদ মোবারক আম্মু জান। ছোট্ট রোজ বাবার কাছে দুহাত এগিয়ে দিয়ে বলল, পাপা রেড রেড। তীব্র মেয়ের হাতে চুমু খেয়ে বলল, এটা মেহেদি আম্মু, দেখো তোমার হাতে কি সুন্দর লাগছে। রোজ ছোট্ট ছোট্ট হাতগুলো এবার মায়ের দিকে এগিয়ে দিয়ে বলল, সুন্দর লাগছে। হৃদি মিষ্টি হেসে মেয়ের 2 গালে চুমু খেয়ে বলল, খুব সুন্দর লাগছে মা, তোমার বাপের পরিশ্রম বলে কথা। ছোট্ট রোজ মায়ের কথা নকল করে আদুরে গলায় বলল, খুব সুন্দর লাগছে, বাপের তো দিতাম। ছোট্ট রোজ আর বলতে পারল না, তাই গাল ফুলিয়ে তাকালো মায়ের দিকে, যার অর্থ আমি বলতে পারলাম না। কি বললা? হৃদি বাবা মেয়ের সেইমভাবে গাল ফুলানো দেখে খিলখিল করে হেসে উঠল। মাকে হাসতে দেখে ছোট্ট রোজও হেসে উঠল। আর হৃদির হাসির কারণ বুঝে তীব্রও হাসল। বাইরে থেকে 3 জনের হাসির শব্দ শুনে আমির চৌধুরী মুচকে হাসলেন। এভাবেই একটি সুন্দর পরিবারের গল্প শেষ হয়ে গেল। সেই সঙ্গে তারা সুখে শান্তিতে পরবর্তী জীবনটা উপভোগ করতে থাকে। আর আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রকম সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।